মাঝ রাস্তায় অচেনা একটা লোক চাপড়ে জড়িয়ে ধরে রয়েছে আমায়। তার নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। সুঠাম লম্বা দেহের বুকের মাঝে হৃৎপিণ্ডটার কম্পন শুনতে পাচ্ছি আমি। আচমকা এমন ঘটনা ঘটায় কিছুক্ষণ চমকে থেকেও পরক্ষণেই ধাক্কাধাক্কি শুরু করে দেই, কিন্তু তার জোরের সাথে পেরে উঠছি না। মিনিট পাঁচেক দম বন্ধ কর এমন পরিস্থিতির পর লোকটা আমাকে ছেড়ে দাঁড়ায়। প্রথমে দুপা পিছিয়ে গেলেও আবারও এগিয়ে চল শক্ত করে তার গালে চল লাগিয়ে দিলাম। ব্যস্ততম শহরের বিকেল। এখানে বিকেল বলতেই চোখের সামনে ভেসে ওঠে রাস্তায় গাড়ির জ্যাম, পাশের ফুটপাথে পথচারীর ভিড়, দোকানদারের হাঁক ডাক, টি স্টলের চামচ নাড়ার শব্দ আর ঝালমুড়িওয়ালার কাঠি নাড়িয়ে মুড়ি মাখানো। এসব দেখতেই বেরিয়েছি, অন্য কোনো দরকারে নয়। বিকেলটা আমার এভাবেই কাটাতে ভালো লাগে, কিন্তু গত এক মাসে আব্বু আম্মুর কড়া নজরদারি একাকি বেরোনো যাবে না, তাই লুকিয়ে চুরিয়ে আজ বেরিয়েছি। বিকেল উপভোগ করে স্কুলের বান্ধবীর বাসায় গিয়ে সারপ্রাইজ দেব, আবার চুপচাপ বাসায় ফিরে যাব। রাস্তার বেশ অনেক কিছুই অপরিচিত লাগছিল, যেন 4 মাস নয়, আমি 4 বছর পর এলাম এখানে। কিন্তু এরকম সিচুয়েশনে পড়তে হবে তা আমি ভাবতেও পারিনি। গালে হাত দিয়ে নিচ দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে মানুষটা। ফর্সা চেহারাটার আগে লাল হয়ে গেছে। আমি একবার চারপাশে চোখ বুলিয়ে আবারও তার দিকে তাকালাম। পরনে হোয়াইট শার্টের উপর ব্লু ব্লেজার, শার্টের হাতা কনুই অবধি ফোল্ডেড, ব্ল্যাক প্যান্ট, শু হোয়াইট, রিসওয়াচ। ফর্সা হাতের লোম আর মুখে চাপদাড়ি চেহারাকে আরও মোহময় করে দেয়। কিন্তু চারপাশের 5জন ব্ল্যাক কোট স্যুট পরা লোক আর ব্ল্যাক গাড়ির কম্বিনেশন বলে দিচ্ছে আমার কাজটার ফল মোটেও ভালো হবে না। আপনার সাহস কী করে হয় আমাকে স্পর্শ করার? হাউ ডিয়ার ইউ! লোকটা চোখ কটমট করে আমার দিকে তাকালো, গাল থেকে হাত নামিয়ে এক পা এগিয়ে বলল, আমার সাহসের নতুন করে ইন্ট্রো দিতে হবে তোমাকে? আমি কিছুটা অবাক হলাম। নতুন করে মানে? ও নাকি তো এর আগে কখনো দেখেছি বলে আমার মনে পড়ছে না। তবে কোনো খারাপ পরিবেশ না তৈরি হয় এজন্য পাশ কাটিয়ে চলে আসার সময় পথ আগলে দাঁড়ালেন উনি। বললাম, দেখুন, আমি ঝামেলা চাই না। বেয়াদবি করেছেন, শাস্তিও পেয়েছেন, পথ ছাড়ুন, নইলে নইলে কি? আমি আমি লোকজন জড়ো করব, পুলিশ ডাকবো। উনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, ইশতিয়াক আরমানকে লোকজন আর পুলিশের ভয় দেখাচ্ছ? সিরিয়াসলি? রাস্তায় একজন মেয়েকে এভাবে হ্যারাস করছেন, হ্যাঁকে তো দোষ স্বীকার করছেন না, আবার এমনভাবে কথা বলছেন যেন লোকজন আপনাকে ছেড়ে দেবে, নাকি আপনি আইনের ঊর্ধ্বে? দুটোর কোনোটাই নয়, তা তো তুমিও জানো। না আমি তোমাকে হ্যারাস করছি, না নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবি। সিনক্রেট না করে বাসায় চলো। কিসের সিনক্রেট? সেটা তো আপনি করছেন। কিসের বাসা, কার বাসা? উনি বাঁকা হেসে বললেন, কেন বলো তো? নিজের বলে মানতে পারো না এখনো, নাকি ভুলে যাওয়ার ভান করছো? আমাকে সব বিশ্বাস করার মতো বোকা ভাববে তুমি, এমনটা তো এক্সপেক্ট করি নাই আমি। আপনার এক্সপেকটেশন পূরণে বসে নেই আমি। রাস্তা ছাড়ুন আমার। কে আপনি? এরকম করছেন কেন? চিনি না তো আপনাকে আমি। চেনো না বলছো? না, চিনি না আপনাকে। ওকে, ফাইন, আবারও নতুন করে চিনিয়ে দেবো তোমাকে, বাট এবারে ডোজটা করা হবে, বলে রাখলাম। কী সব আজে বাজে বকছেন আপনি? পাগল নাকি আপনি? মাঝ রাস্তায় এভাবে পাগলামি করছেন কেন? পথ ছাড়ুন আমার। পাগল আর পাগলামি? আসলে তুমি তো বলতে যে আমি নাকি সাইকো, তাহলে আজ আবারও নতুন করে জানতে চাচ্ছ যে? আমি এর আগে পেছন ফিরে চলে আসার সময় অন্য আরেকজন কালো স্যুট পরা লোক পথ আটকে দিল। বুঝলাম ওনারা এনারই বডিগার্ড। লোকগুলো অলরেডি রাস্তার জড়ো হওয়া লোকজনকেও সরিয়ে দিয়েছে, চলে গেছে সব নিজের কাজে। চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে বললাম, কি চাই কি আপনার? বলুন তো, এভাবে কেন ডিস্টার্ব করছেন আমাকে? জানো না তুমি? না, জানি না, তাই তো জানতে চাচ্ছি। হোয়াটস ইউর প্রবলেম? মাঝ রাস্তায় কি বলবো, এতদিন পর পেলাম তোমাকে। চলো বাসায় গিয়ে সবটা বলছি আবারও। তুমি বোধহয় আমার যন্ত্রণার কথা শুনে আনন্দ পাও। চলো আবারও শোনাবো তোমাকে, আনন্দ দিব তোমাকে। বাসা বাসা করছেন কেন? আর আপনি ভাবলেনই বা কি করে? চিনি না জানি না আপনার সাথে আমি আপনার বাসায় চলে যাব? আবারও বলছো চেনো না? না চিনলে আরও 1000বার বলবো। উনি কপালটা একটু ডলে বললেন, অনেক ন্যাকামো করছো আর উল্টাপাল্টা বলছো,
এবার চলো আমার সাথে বাসায়। বলে আমার হাত টানতে লাগলেন। আমি হাত মুচড়াতে মুচড়াতে বললাম, বাসায় মানে? আপনার বাসায় কেন নিয়ে যাচ্ছেন আমাকে? কি আপনি বলুন তো? একরাশ বিরক্তি চোখে মুখে নিয়ে পেছন ফিরে বললেন, এই এই বারবার কেন আপনি করছো? হ্যাঁ, কেন বলো তো? কারণ চিনি না আপনাকে। আপনিও হয়তো কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। ছাড়ুন আমার হাত। উনি এক ঝটকায় আমাকে আরও কাছে টেনে আমার দু হাতের কোণের উপর ধরে দাঁতে দাঁত চেপে বললেন, গুলিয়ে ফেলবো তোমাকে? আমার মেয়েটিকে? হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট? চুপচাপ গাড়িতে বসো। লোকটার মুখে আমার নাম শুনে আবারও অবাক হলাম। উনি কি করে আমার নাম জানবেন? কোনো দিন তো দেখিনি ওনাকে। তাহলে তবে কি? না, নাম জানতেই পারে, আর অনেক কিছু জানতে পারে। আমি এর সাথে কেন যাব? নিজেকে সামলে বললাম, দেখুন, নাম জানাটা নর্মাল বিষয়। আর আপনি আমাকে চিনলেও আমি তো আপনাকে চিনি না। বিশ্বাস করুন, ছেড়ে দিন আমাকে। দেখো মিথি। আমি কেঁদে দিয়ে বললাম, দেখুন, ছেড়ে দিন আমাকে প্লিজ। আমি সত্যিই দেখিনি কোনো দিন আপনাকে। যেতে দিন আমাকে। আব্বু আম্মু টেনশন করবে। আমার বারবার বলা এই কথাগুলো তার কোনো হেলদোল হলো না। গাড়ির দরজা খুলে যেই না আমাকে তুলতে যাবে, একটা ফুলের ঝুড়িওয়ালা বাচ্চা ছেলে এসে আমার হাত ধরে বলল, ভাইজান আপারে কই লইয়া যাইতেছেন? এমনে জোর করতেছেন কে? লোকটা ওর কথায় থেমে গেলেন। ওনার গার্ডসরা যেই ছেলেটাকে ধরতে যাবে উনি হাত দিয়ে ওদের থামিয়ে দিয়ে ভ্রু কুঁচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার হাত ছেড়ে দিলেন। এবার নিজের বুকে হাত গুজে দাঁড়ালেন, যা দেখে বেশ অবাক হলাম আমি। আমার কথাতে তো ছাড় ছিল না। বাচ্চাটার কথা ঠিকই শুনলো। বাচ্চাটা আমাকে টেনে কিছু দূর নিয়ে আসলো। আমি আর চোখে তাকিয়ে দেখলাম সেই লোকটা এখনও যায়নি। আমি নিচু স্বরে ছেলেটাকে বললাম, ধন্যবাদ। তোমার জন্য আজকে হয়তো বড়সড় ঝামেলা থেকে বেঁচে গেলাম। ধন্যবাদ কেন দিতেছে আপা? তুমি কইরা কেন কইতেছো আমার নাম ধইরা? তুই কইরা কও না। আমি হেসে বললাম, আচ্ছা বেশ, কি নামে ডাকবো তোকে? কি গো, মনে নাই তোমার? 4 মাসই ভইলা গেছো। আচ্ছা বাদ দেও, নীল কইয়া ডাকো আমারে। বেশ, তো নীলুর হাতে তো কত ফুল, আমাকে কিছু দেবে না? তুমি ফুল নিবা? সত্যি? হু লাও না। তুমি ফুল না নিলে যে আমার দিন ভালো যাইবো না। তাই নাকি? তবে তুই দে আমাকে পছন্দ করে, কোনটা নিব আমি? কেন, তুমি তো ফুল পছন্দই করো না। আমি কেমনে বুঝমু তোমার পছন্দ মিথি আপা? ছেলেটা কথা শুনে আবারও অবাক হলাম। আমার নাম, পছন্দ এসব ও জানে কিভাবে? কিছু বুঝে উঠতে পারছি না। আজই আব্বুকে জিজ্ঞেস করব সবটা। জানতেই হবে আমাকে। ছেলেটাকে বললাম, আচ্ছা, তুই কতদিন হলো চিনিস আমাকে নীলু? কেন, ভুইলা গেছো? তোমার কলেজের প্রথম দিনে আমার গাড়ির সামনে থাইকা বাঁচাইছিলা, মনে নাই তোমার? এমনটা কিছু মনে নেই আমার। কলেজের প্রথম দিন স্পষ্ট মনে আছে। সেদিন আব্বুর হাত ধরে ক্যাম্পাসে গিয়ে একদিনে বেশ অনেকগুলো বান্ধবী বানিয়ে অনেক ভালো দিন কাটিয়েছিলাম। তবে ও কিসের কথা বলছে? আমাকে ভাবতে দেখে নীলু আমাকে ধাক্কা মেরে বলল, কি হইল আপা, মনে নাই তোমার? আমি ধ্যান ভেঙে বললাম, হুম হুম, আচ্ছা বাদ দে সব। ফুল নিব না, টাকা দিব। নিবে তো তুই? না নিলে কোনোদিন ছাড়ছো তুমি আপা? নিমু তো। আমি মৃদু হেসে ব্যাগ থেকে একটা 50 টাকার নোট ওর হাতে দিলাম। ও অবাক চোখে তাকিয়ে বলল, 50 টাকা কেন দিলা আপা? কেন? ও আচ্ছা, আরও কিছু দই? এই নে, আরও 100। আরে না, বেশি কেন চামু আপা? তুমি তো জানো ফুল না নিলে আমি টাকা নিই না। এই লাইগা তো তুমি আমারে বেশি কম না দিয়া প্রত্যেক দিন 20 টাকা দিতা। এবার আর আমি পারছি না, সব কিছু অসহ্য লাগছে। কেন এমন হচ্ছে আমার সাথে? ছেলেটার হাতে টাকা গুছে দিয়ে দৌড়ে চলে এলাম ওখান থেকে। আসার সময় যদিও কালো গাড়িটা চোখে পড়েছিল আমার, তবে কি যে সন্দেহটা আমি করছিলাম এতদিন তাই ঠিক? আজ আব্বুকে সবটা জিজ্ঞেস করব। কি হয়েছেটা কি আমার সাথে? বাসায় ফ্রেমে বন্দি ছবির দিকে তাকিয়ে আছে আরমান। ছবিটাতে জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে সে। এত মূল্যবান ছবিটাকে আজকের ঘটনা অর্থহীন করে দিচ্ছে ভাবতেই চল শক্ত হয়ে আসলো তার।
এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনের ছবিটা হাতে নিল। চুরমার করতে ইচ্ছে করছে সব। দেয়ালে কয়েকটা পাঞ্চ মেরে শেষেরটা ইচ্ছে করেই সোজা আয়নার কাছে লাগালো সে। শব্দ পেয়ে আঁতকে উঠেছে আরিশা। এতক্ষণ মায়ের সাথে ড্রয়িংয়ে বসে ভাইয়ের এমন কোনো কাজের জন্যই অপেক্ষা করছিল সে। গার্ডসহ বেরোতে দেখে তারা আন্দাজ করেছিল, আর এভাবে বাসায় ঢুকতে দেখে শিওর হয়ে যায়। দেখেছ আম্মু, আজকেও গেল আরেকটা। তুই সেটা ভাবছিস, আর আমি ভাবছি আজ 4 মাস পর আবারও ও গার্ডস নিয়ে বেরিয়েছিল কেন? কি হয়েছে এমন? শোনো আম্মু, ভাইয়া কেন এরকম করে বলো তো? কেন সেই একটা ঘটনাকে ধরে বসে আছে? কি বলতে চাইছিস তুই আরু? শুধু একটা ঘটনা ছিল না ওটা ওর জীবনে, ওটাই ওর জীবন ছিল। ছিল তাই বলে কি মানুষ আগে বাড়ে না, নতুন করে বাঁচতে শেখে না? এত ভালো পড়াশোনা করে আব্বুর বিজনেস ছেড়ে দিয়ে এইসবের কেন মানে হয় আম্মু? তুমিই বলো। মিসেস জামান এবার কেঁদে দিলেন। আফরোজ জামানের মতো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এর ছেলের আজ এই দশা। যে ছেলে কিনা 4 মাস আগ অব্দি জীবনের সবটুকু রঙে নিজেকে রাঙিয়েছিল, নিজেকে নতুন করে আবিষ্কার করতে শিখেছিল সে, আবারও সবটা ওলট পালট হয়ে গেল। আঁচলের চোখ মুখ মুছে বললেন, চল আরু, কাছে যেতে দিবে না বলে কি আমরা ওর কষ্ট দেখেও দূরে থাকবো? চল ওর রুমে। আরিশা আর মিসেস জামান হন্তদন্ত হয়ে রুমের দিকে ছুটলেন। রুমের দরজা থেকে ভেতরে তাকিয়ে বুকের ভেতরটা দুজনেরই মোচড় দিয়ে উঠল। আয়নার কাজ মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। আরমানের হাতে বিঁধে টপ টপ করে রক্ত চুইয়ে পড়ছে মুঠো করে হাতার আঙুল থেকে। ওখানেই থেমে গেলেন মিসেস জামান। আরিশা দৌড় দিয়ে হাত তুলে বলল, কি করেছিস ভাইয়া? হাতে এইভাবে কাজ ঢুকে আছে। কাজগুলো তুলে দেওয়ার চেষ্টা করতেই আরমান এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, রুমে কেন এসছিস? বের হ। আরিশা চেঁচিয়ে বলল, না, বেরোবো না। কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস? কি হয়েছেটা কি তোর? বল ভাইয়া। 4 মাসে নিজেকে ঘরবন্দি করে বাইরের গুজব ছড়িয়েছিস যে তুই চিরদিনের জন্য কানাডা চলে গিয়েছিস, আর বেরিয়েছিলি গার্ড নিয়ে। ফিরে এসে এভাবে রিয়াক্ট করছিস, কি চাস কি তুই? অরু, আমাকে একা থাকতে দে, যা এখান থেকে। মিসেস জামান এবার এগিয়ে আসলেন। ছেলের হাতে বিঁধে থাকা কাজগুলো ছাড়াতে ছাড়াতে শান্ত গলায় বললেন, তুই নিজেকে এভাবে শেষ করার আগে আমাদেরকে মেরে ফেল আরমান। আমাদের আর বাঁচার ইচ্ছে নেই। তোর বাবা সইতে না পেরে 8 বছর আগে বিদেশে পাড়ি জমিয়েছেন। 4 মাস আগে আসার কথা ভাবলেও প্যান্ডেমিক এসে তা পিছিয়ে দিল। এখন তুই এমন বিহেভ করছিস, আমি আর বাঁচতে চাই না আরমান। মেরে ফেল আমাকে। এত বড় কথাগুলো আরমানের বুককে বিদ্ধ ঠিকই, কিন্তু কোনো রিয়াক্ট করল না। সে হাতের পিঠ দিয়ে মুখ মুছে মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, আর না আম্মু, আর কষ্ট দিব না তোমাকে। তোমাকে তোমার ভালো ছেলে ফিরিয়ে দেব, কথা দিচ্ছে। কথাগুলো বলেই আরমান গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। আজ আবারও আরমান এই কথাটা বলল যা সে 6 মাস আগে বলেছিল। জীবনে দ্বিতীয়বারের মতো সুযোগ দেবে নিজেকে সে, এমনটা ভেবেই মিসেস জামান খুশিতে কেঁদে ফেলেছেন। আরিশা ও মাকে জড়িয়ে কাঁদতে লাগলো। ওরা জানে আরমান যাই করুক তার পদ্ধতি সমাজের কাছে গ্রহণযোগ্যতা না পেলেও ওর প্রতিটা কাজের উদ্দেশ্য সবার কল্যাণ। তাই আরমানকে সরাসরি সাপোর্ট না করলেও মনে মনে ওকে নিয়ে গর্ব ঠিকই করে। বাসায় ড্রয়িং রুমের সোফার নিচ দিকে তাকিয়ে বসে আছি। আমাকে বাসায় চুপি চুপি ঢোকার সময় দেখে ফেলে আম্মু। যদিও ওনারা 2 ঘন্টা আমার রুমের দরজা লক দেখেই আরও বেশি আমার খোঁজ করেছিলেন, তার আন্দাজ আছে আমার। তবুও ভেবেছিলাম বাসায় ঢুকলেই সবটা ঠিক, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মোটেও তা মনে হচ্ছে না। সামনের সোফায় আব্বু বসে, পাশে আম্মু বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। মাইশা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে সবার মুখের দিকে বারবার তাকাচ্ছে। রিজওয়ান গাড়ি দিয়ে একবার মেঝেতে চালাচ্ছে, একবার সোফার হাতলের উপর চালাচ্ছে। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা শেষে আব্বু ধীর গলায় বললেন, বেরোতে মানা করেছিলাম তোমাকে, তবুও কেন বাইরে গিয়েছিলে? চুপ করে আছো যে? বাইরে বেরোতে বারণ করেছিলাম তোমাকে, কেন শুনলে না আমার বারণ? কিছু জিজ্ঞাসা করেছি তোমাকে মিথি, আমার কথার উত্তর দাও। আমার নীরবতা দেখে আব্বু এবার দাঁড়িয়ে গেলেন। প্রচণ্ড রেগে হুঙ্কারের স্বরে বলে উঠলেন, কিছু বলছে তোমাকে, কানে যায় না? আমাদের কথার কোনো মূল্য নেই তোমার কাছে?
বেরোনোর আগে একটা বারও ভাবলে না আমাদের মানা করার নিশ্চয়ই কোনো কারণ আছে? একটা বারও মনে হলো না যে আমরা তোমার ভালোর জন্যই বেরোতে মানা করেছি? বলো, চুপ কেন? বলো, জবাব দাও। তার ধমকে আমি কেঁপে উঠেছি। চোখ দিয়ে টপ টপ পানি ঝরছে আমার। মাইশা মুখে হাত দিয়ে কাঁপছে আর ফোপাচ্ছে। রিয়েজন গাড়ি ফেলে দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরেছে। আব্বুর এই রূপের সাথে আমরা সবাই অপরিচিত। জীবনে কোনো দিন কোনো কারণে আব্বু আমাদের সামনে এভাবে রিয়্যাক্ট করেনি। আমি যে প্রশ্নগুলো জোর গলায় করব বলে ভেবে রেখেছিলাম সেগুলো হারিয়ে গেছে। আম্মু রিজওয়ানকে সামলে আব্বুকে বলল, একটু শান্ত হন আপনি। তেমন কিছু হয়নি, আল্লাহর রহমতে সব ঠিক আছে। আপনি আর উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না? ঠিক আছে, কি ঠিক আছে বলো তো? ঠিক থাকতে পারতো কতক্ষণ সবটা? তবুও থামুন আপনি। ঘরের মেয়ে ঘরে সহি সালামতে ফিরে এসেছে, এটাই অনেক। আমি বোঝাচ্ছি ওকে। আব্বু কপালটা 2 আঙ্গুলে ধরে সোফায় বসলেন। আমি কেঁদেই চলেছি। আম্মু মাইশার কাছে রিজওয়ানকে দিয়ে ভেতরে পাঠিয়ে দিল। তারপর আমার পাশে এসে বসলো। আমার কাঁধে হাত রেখে বলল, ব্যাস, আর কাঁদিস না, চুপ কর এবার। আমি আম্মুর মুখের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলল, কেন বুঝছিস না আম্মু? বলতো, আমরা যা বলি যা করি সবটা তোর ভালোর জন্যই। আমি তখনও কাঁদছি। সব কিছু সহ্য করে নিতে পারি আমি, কিন্তু আব্বুর রাগ না। আব্বু কোনো দিন একটু চোখ গরম করলেই আমার সেদিন নাওয়া খাওয়া উঠে যেত। সেই আব্বু আজ আমাকে ওভাবে বলেছে, তাও শুধুমাত্র বাইরে বেরোনো নিয়ে। যেই আমাকে কিনা তারাই সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে মানুষ করেছে, কোথাও একাকে যেতে কোনো দিনও মানা করেনি। তোকে বেশি ভালোবাসি বলেই এভাবে বলছি মিথি। আমাদের ভালোবাসা কেউ কি তুমি বোঝো না? আমি মাথা উঠিয়ে দেখি আব্বু আমার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে কথাগুলো বলেছেন। আমি আর সহ্য করতে পারলাম না। আব্বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। আব্বু দুহাতে আমাকে আগলে বললেন, তোমার সেফটির জন্যই এভাবে বলি আমরা। একটু মানিয়ে নিতে শেখো, দেখবে এক সময় তুমি সবটা বুঝবে। তখন আর তুমি আমাদের এমন বিহেভিয়ারের জন্য দোষী ভাববে না। আমি কান্না থামিয়ে আব্বুকে ছেড়ে হাতের উল্টো পিঠে চোখ মুখ মুছে বললাম, আচ্ছা, আর কোনো দিনও বেরোবো না। এবার তো খুশি আপনারা? আব্বু কিছুটা হেসে মাথা উপরে নিচে নাড়ালেন। আমি মোটেও চাইনি তাদের হ্যাঁ শুনতে। বাইরে যেতে চাই আমি, মুক্ত পাখির মতো উঠতে চাই আমি। প্রকৃতি প্রেমী মনটাকে প্রকৃতির সবটার এক্সপিরিয়েন্স দিয়ে সন্তুষ্ট করতে চাই আমি। তাই কথাটাকে ঘোরাতে আরেকটা সুযোগ নিতে সেই পুরনো প্রশ্নকেই তুলে ধরার কথা মাথায় আসলো আমার। আম্মুকে অনেকবার বলেছি, উত্তর পাইনি, কিন্তু আব্বুকে জিজ্ঞেস করার মতো সাহস হয়নি আমার। যদি ভেবে নেয় আমি তার সিদ্ধান্তের উপর প্রশ্ন করছি, কষ্ট পাবেন সে। আম্মু নিজেও বলেনি, আমার আব্বুকে বলতে বারণ করেছে। আব্বু নাকি কষ্ট পাবেন এতে। একটা শুকনো ঢোক গিলে বললাম, আমি বেরোবো না, তবে আমার একটা শর্ত আছে। আমার কিছু প্রশ্নের জবাব চাই। আব্বু ভ্রুকুচকে তাকালেন আমার দিকে। আম্মু ঘাড় নাড়িয়ে পেছন থেকে ইশারায় বারবার মানা করছেন আমাকে না বলতে। আমি নিজেকে শক্ত করে নিয়ে বললাম, আমার সাথে 4 মাস আগে কি হয়েছে? আমার সব কিছু এত অদ্ভুত আর নতুন নতুন লাগে কেন? কেন এমন মনে হয় আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি? কেন সামান্য বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেতেই আমাকে 3 মাস শহরের বাইরে হসপিটালাইজড হয়ে থাকতে হলো? কেন জ্ঞান ফেরার পরেও এই শহরে এসেও 1 মাসে আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেননি আপনারা? কেনই বা কেউ যোগাযোগ করেনি আমার সাথে? কেন আমি সব? আব্বু দাঁড়িয়ে গেলেন। এবার তার শক্ত চোয়াল দেখে বোঝা যাচ্ছে উনি আবারও রেগে গেছেন। তবে এবারে রাগটা আরও বেশি ভয়ানক। আম্মু বুঝে তাড়াতাড়ি পরিস্থিতি সামলে নিতে আমার হাত ধরে বললেন, চল, অনেক বেশি কথা বলে ফেলেছিস তুই। আজকেও তোর এইসব জিজ্ঞাসা করতে হতো? চল এখান থেকে। আমি আম্মুর হাত ছাড়িয়ে আব্বুর মুখোমুখি দাঁড়িয়ে বললাম, যাব না আমি আম্মু। আজ আমার জবাব চাই, সবটা জানতে চাই আমি। আব্বু সবটা বলবেন আমাকে। আব্বু হাত মুঠো করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি আবারও বললাম, বলুন আব্বু, আজ আপনাকে উত্তর দিতেই হবে। কি এমন ঘটেছে আমার সাথে? আজ আপনি জবাব না দিলে আমি সত্যি বলছি, যে দুঃসাহস আমি কোনো দিনও করিনি।
তাই করব আমি। আপনাদের কথা ভেবে এতদিনে বাইরে যাইনি আমি, কিন্তু এবার সত্যি সত্যি বাসা থেকে বেরিয়ে যাব আমি। আমার লাইফে কি ঘটেছে তা জানার অধিকার আমার আছে। আপনি কেন? আর কিছু বলার আগে আম্মু এক প্রকার টেনে হিসেবে রুমে এনে বাইরে থেকে দরজা লক করে দেয়। ধম মেরে বসে রইলাম। অনেকবার দরজা ধাক্কাচ্ছি, চিৎকার করেছি, কোনো লাভ হয়নি। দরজা খুলে দেয়নি কেউ। মেঝেতে বসে কেঁদে চলেছি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। কাঁদতে কাঁদতে মাথায় মৃদু ব্যথা অনুভব করলাম। দু চোখ লেগে আসলো আমার। মাথা আপনা আপনি ঢলে পড়ল বিছানায়। তারপর আর কিছু মনে নেই। প্রচণ্ড জোরে ড্রাইভ করছে আরমান। আজকের ঘটনার সবটা ওর মাথার উপর দিয়ে গেছে। কোনোটার সাথে কোনোটার মিল খুঁজে পাচ্ছে না। বারবার মাথার সামনের চুলগুলো আঙ্গুল দিয়ে উল্টে পেছনে দিচ্ছে আর সবটা ভাবছে। মোবাইলে রিং হতেই কানে গোজা ব্লুটুথে রিসিভ করে বলল, আদিব, 2 ঘন্টার মধ্যে আমার কবির রহমানকে চাই, অ্যাট এনি কস্ট। তুই নিজে হ্যান্ডেল করতে পারবি নাকি আমি আরও গার্ডস পাঠাবো? আই উইল হ্যান্ডেল ইট। আর গার্ডস লাগবে না। 2 ঘন্টার আগেই কবির রহমান তোর সেগুন বাগিচার গেস্ট হাউসে থাকবেই। শুধু এটুকু তো বল, তার আপ্যায়ন কিভাবে করব? খবরদার ওনার গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। ওনাকে জাস্ট নিয়ে আসবে। মেক শিওর অনলি অফ দ্যাট। বড় ভাইয়ের মতো সবসময় তোকে পাশে পেয়েছে, তাই এই কাজ তোকেই করতে হবে ভাই। ওকে ওকে, রিল্যাক্স। কিচ্ছু করবো না ওনাকে। কাজ শেষে তোকে জানিয়ে দেব। ওকে, আমি আসছি, তুই আমাকে আপডেট দে। ওকে ডান, আমি বেরিয়েছি। আদিবা ফোনটা রাখতেই ঠোঁটের করে হাসি ফুটল আরমানের। গাড়ির স্পিড বাড়িয়ে বাঁকা হেসে বলল, এবার আমার সবটা জানতে কোনো বাধা নেই। কি ভেবেছিলেন মাহমুদ আলম? আপনার যেভাবে চাইবেন সবটা সেভাবেই হবে। রিয়াবিকে তখন কিছু বলেননি, তাই ওকে থ্রেড দিয়েও লাভ হবে না জেনে তখন কিছু করিনি আমি। আর আপনি বেশ চালাকি করে গা ঢাকা দিয়েছিলেন। ভেবেছিলেন আমি হয়তো এতটাই কাঁচা লোক যে আপনার এটুকু প্ল্যানের 12টা বাজাতে পারে নাই, মানে সবটা ছেড়ে দিয়েছে। আমি যে আপনার উপর চেকমেন্ট রেডি করছিলাম, তার কি হবে? এবার কি হবে বলেন তো? আপনি নিজে এসছেন এখানে, রিয়াবির বাবা নিখোঁজ। আপনার সো কল্ড ফোর্স আর সবাইকে চোখে রাখলেও কাকে রাখবে না আর কাকে দিয়ে কাজ হাসিল করাতে সুবিধা হবে সেটা ইশতিয়াক আরমান খুব ভালো মতোই জানে। মনে মনে কথাগুলো বলে ড্রাইভে মন দিল আরমান। 1.5 ঘন্টা পর সেগুন বাগিচা পৌঁছাতেই আদিবের কল রিসিভ না করে গাড়ি পার্ক করে বাসায় ঢোকে সে। অন্ধকার ঘরের মাঝ বরাবর চোখ মুখ বেঁধে রাখা হয়েছে বয়স্ক একজনকে। আদিব আরমানকে দেখে কিছু বলতে যাবে তার আগে আরমান এগিয়ে গিয়ে ভালো করে চেহারাটা পরখ করে নিল, মুখটা খুলে দিল। আদিবের কাজ ওকে বুঝিয়ে দিয়েই নিজে পাশে বসে আপেল চিবোতে রাখলো। এই বয়সে কিডন্যাপ হওয়ার একমাত্র কারণ বুঝতে বাকি রইল না কবির রহমানের। সন্ধ্যায় চায়ের দোকান থেকে বাসায় ফেরার সময় হুট করে একটা গাড়ি সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে 3-4 জন ছেলে নেমে ভেতরে তুলে নেয় তাকে। বুঝতে পারছি এটা কার কাজ, তবুও বললেন, আমাকে এভাবে তুলে এনেছো কেন? এসবের মানে কি? কে আপনারা? আঙ্কেল, আমি আরমান, কিছু করবো না আপনাকে। যদিও 4 মাস আগে আপনিও মাহবুব আলমের সাথে আমার এগেনস্টে অনেক কিছু করেছেন, তবুও জানি মেয়েদের বিষয়ে আপনি মুখ খুলবেন না, আর রিয়াবি আপনার কষ্ট সহ্য করতে পারবে না, তাই কান টানলে মাথা সে থিওরি অ্যাপ্লাই করেছে। চুপচাপ থাকুন। আরমানের নাম শুনে কিছুটা ভরকে গেলেন কবির রহমান। আর কিছু বলার সুযোগ না দিয়ে আবারও তার মুখ বেঁধে দেয় আরমান। এদিকে আদিবকে ওর কাজে করার জন্য ইশারা করে। আদিব ওর কথা মতো নাম্বার ডায়াল করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছি তা আপনার জানতে হবে না। কেন বলছি সেটা শুনুন। আপনার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার ফোন থেকেই নম্বর নিয়ে কল করছি আমি। কথাটা শুনে রিয়ার পায়ের নিচের মাটি সরে গেছে। চিৎকার দিয়ে বলল, না, এসব কি বলছেন আপনি? কোথায় আব্বু? বলুন, কোথায় আমার আব্বু? ওনাকে আলসিনহা হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। আমি এক্ষুনি আসছি। কল কেটে যেতেই হাসি ফুটল আরমানের মুখে। আদিব অবাক চোখে শুধু দেখছে সবটা। গত 8 বছরে এমন কোনো কাজই আরমান করে নাই যাতে রিয়ার মতো কোনো মেয়ে বা এই বয়সের কেউ ইনভলভ হয়। যেগুলো করেছে তা নিতান্তই মানুষের ভালো করার উদ্দেশ্যে। আর 4 মাস আগে কিন্তু সেটা তো মিথিলার জন্য। আজ আবারও মিথিলার সাথে জড়িত লোকজনকে কোনো
কেন এভাবে নিয়ে আসছে ও? নিজের কৌতূহলকে সামলাতে না পেরে বলেই উঠল সে। আরমান, ওনাকে এভাবে কেন তুলে আনলি? মেয়েটাকে বা এভাবে মিথ্যে কথা বললি কেন? আরমান ঠোঁট চেপে হেসে আদিবের কাঁধে মৃদু করে বাড়ি মেরে বলল, এতটা অধৈর্য হচ্ছিস কেন বলতো? তোর বন্ধু এর আগেও তো আমার কিডন্যাপিং করেছে, মিথ্যে বলেছে। আদিব ছোট করে নিঃশ্বাস ফেলে মাথাখানা নিচু করে ধীর গলায় বলল, হ্যাঁ, কিডন্যাপিং করেছিস, তবে সেটা অপরাধীকে শাস্তি দিতে, তার গায়ে ফুলের টোকাও যাতে না লাগে এমনটা নিশ্চিত করার জন্য নয়। হ্যাঁ, মিথ্যে বলেছিস, কিন্তু সেটা সত্যকে বের করতে, কাউকে ইমোশনালি হার্ট করতে নয়। আরমান আদিবের কাঁধে হাত রেখে বলল, বেশ, অনেকটাই চিনিস তুই আমাকে। সত্যি বলতে সত্যি বলতে আমার আপন মা বাবার চেয়েও বেশি। সবটা জানবি তুই, জাস্ট ওয়ার অ্যান্ড ওয়াচ। আদিব মিষ্টি হেসে ঘাড় কাত করে সম্মতি দিল। আরমান বলল, এবার রিয়াপির একটা ব্যবস্থা করতে হবে, ওকে ওখানে আনতে হবে। ওর চেহারা মনে আছে তোর? ছবি লাগবে? কেটে চুপ কেন তুই? কিছু না, আমি পারবো ওকে আনতে। যাচ্ছি, তুই এখানেই থাক। ওকে, সাবধানে যাস, বাই। আদিব বেরিয়ে গেল। তবে রিয়াকে এভাবে তুলে আনতে হবে ভেবে কেন জানি না ওর কষ্ট হচ্ছে। নিজেকে শক্ত করে উদ্দেশ্য হাসিলে গাড়ি স্টার্ট দিল আদিব। ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আমার। নিজেকে বেডে খুঁজে পেলাম। তার মানে আব্বু আম্মু ঘরে এসেছিল। মাথাটা এতটাই ভারী যে উঠে বসতে অবধি পারছি না। শুয়ে শুয়েই আগের রাতের কথা ভেবে কয়েক ফোঁটা চোখের জল বিসর্জন দিলাম। হঠাৎ পাশের রুমে নতুন একটা স্বরের আওয়াজ পেলাম। আব্বু আম্মু আছে, কিন্তু এতদিন পর বাসায় নতুন কে আসলো তাই নিয়ে মনে একটা খটকা লাগলো। কে এসেছে জানতে অতি কষ্টে বিছানা থেকে নেমে আম্মু আব্বুর রুমের দরজায় এসে দাঁড়ালাম। কিন্তু তাদের আলোচনা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তাদের কাছে এমনটা এক্সপেক্ট করিনি আমি। কোনো দিন আব্বু আম্মুর রুমে এভাবে হাঁড়ি পাততে হবে এরকম কোনো সিচুয়েশন আমি ভাবতেও পারিনি। নির্লজ্জের মতো আজ সে কাজটাও করেছি আমি। কিন্তু উদ্দেশ্য তো খারাপ ছিল না। আমি তো শুধু নতুন মানুষটাকে দেখতে এগিয়ে গিয়েছিলাম। তাহলে এর ফল খারাপ হলো কেন? আমাকে এত বড় কথা শুনতে হলো কেন? কেন নিজের আব্বু আম্মুকে আজ অচেনা মনে হচ্ছে? রুম থেকে মাথা ধরে অতি কষ্টে বেরিয়ে যেই না তাদের রুমে ঢুকতে যাব, কানে আসলো, দেখ মাহবুব, ওকে এভাবে আটকে রাখাটা ঠিক হচ্ছে না। ওর হেলথের জন্য তো একদমই না। কি করব বল? তুই তো সবটাই জানিস এমদাদ। কিভাবে আমি ওকে... বুঝলাম উনি এমদাদ আঙ্কেল, আমাদের ফ্যামিলি ডক্টর। কিন্তু উনি এখানে কেন? ওনাকে কেন ডেকেছেন আব্বু? এই 1 মাসে তো কেউই আসেনি আমাদের বাসায়। তাহলে? জানি, কিন্তু তা বলে সবাই মিলে তো আর মেয়েটাকে শেষ করে দিতে পারি না। এভাবে বাসায় আটকে রেখে ওর জীবন পার করাতে পারি না, তাই না? হ্যাঁ, তবুও ওর সাথে আমি কোনো অন্যায় হতে দিব না। আর ওই... শুন মাহবুব, তুই তো পুলিশ ফোর্স অ্যাপোর্ট করছিস, তবু এতটা ভাবছিস কেন? তুই জানিস কেন? ইমদাদ আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখ, যা থেকে যাই হোক না কেন, এটুকু বয়সে ওর জীবনে যা করেছে তার দায় কেউ না নিল, ওর সুস্থ না হওয়ার দায় কিন্তু তুই এড়াতে পারবি না। ওর মেডিসিনগুলো এভাবে না দিলে ও অসুস্থ হবে না ঠিকই, কিন্তু পুরোপুরি সুস্থ হতে হবে না। কথাটা বুঝে উঠতে পারছি না, কিন্তু সিরিয়াস কোনো কিছু এরা আমার কাছ থেকে লুকাচ্ছে তা আমি জানি। পুলিশ ফোর্স এফোর্ট করছে মানে এতটা রিস্কের কি আছে আমার সাদাসিধে জীবনে? আমার অসুস্থতা কি হয়েছে আমার? আব্বু মাথা নিচু করে বললেন, থাকুক আরো কিছুদিন অসুস্থ, যতদিন না আমি ওকে একটা পার্মানেন্টলি সেফ জোনে পাঠাতে পারছি। মানে? এখন বলছে না তোকে, ইনফ্যাক্ট কাউকেই বলিনি। সময় হোক জানাবো। আমি 2 পা পিছিয়ে দেয়াল ধরে দাঁড়ালাম। গাল বেয়ে পানি ঝরছে, মাথাটা আবারও ব্যথা করছে। কিন্তু সে মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, এক্স্যাক্টলি এত বড় ঘটনা ঘটেছে আমার লাইফে। আব্বু আমাকে বেরোতে দিচ্ছেন না, উল্টো নিজের কাছ থেকে অন্য কোথাও পাঠিয়ে আমার সেফটি এনশিওর করতে যাচ্ছেন। আবার এটাও বলছেন যাতে আমি অসুস্থ থাকি, সেজন্য মেডিসিনও ঠিকমতো দিচ্ছেন না আমাকে। আমাকে তো বলা হতো আমার মেডিসিন সেন্সলেস থাকা অবস্থাতেই শেষ। আর কোনো মেডিসিন নাকি ডক্টর সাজেস্টই করেনি। তাহলে
ধুকতে ধুকতে অতি কষ্টে আবারও রুমে এসে বেড়ে বসলাম। আর পারছি না আমি, কিছুই ভালো লাগছে না। আপনজনেরাও অচেনাদের মতো বিহেভ করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। পরিবারের এমন ব্যবহার পারছি না আমি, জাস্ট পারছি না নিতে। কোথায় তুমি আপি? তোমার কাঁধটা যে আমার দরকার মাথা রেখে কাঁদার জন্য, তোমার হাত দুটো যে দরকার আমার আমার চোখের পানি বারবার মুছিয়ে দিয়ে আগলে জড়িয়ে ধরার জন্য, তোমাদের আদরের ডাকগুলো যে দরকার আমার কষ্টগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য। খুব কষ্ট হচ্ছে আমার আপি, খুব কষ্ট হচ্ছে। অন্ধকার ঘরের মাঝে আলোর সরু ঝলক চোখে পড়তেই চোখ পিটপিট করে তাকালো রিয়া। কিছুক্ষণ পর চারপাশে তাকিয়ে হুঁশে ফিরল সে। চেয়ারে মুখ হাত পা বাঁধা অবস্থায় আছে সে, তা বুঝতে সময় লাগলো না। হাত নাড়িয়ে ঝাঁকিয়ে গায়ের জোরে হাতের বাঁধন খোলার চেষ্টা করলো সে, কিন্তু কোনো লাভ হলো না। মনে পড়ল কাল রাতের কথা। বাবার অ্যাক্সিডেন্টের খবর শুনে হসপিটালে ছুটে যাওয়ার পরপরই একজন নার্স এগিয়ে এসে তাকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলেছিল। বিশ্বাস করে তার পিছু পিছু একটা রুমে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়, আর সাথে লাইটসও চলে যায়। তৎক্ষণাৎ কেউ তার মুখে পেছন থেকে রুমাল চেপে ধরে। তারপর নিজেকে এখানে দেখতে পায় সে। বুঝতে বাকি রইল না যে কেউ ইচ্ছে করেই তাকে এভাবে ধরে এনেছে। রাগে এতটাই জোরে হাতে ঝাঁকুনি দিয়েছে রিয়া যে চেয়ার সমেত মেঝেতে পড়ে গেছেও। আচমকা এমন শব্দে ঘুম ভেঙে যায় আদিপের। আগের রাতে ওসব ঝামেলার পর আরমানের কাছে সবটা শুনতে আর পরের প্ল্যান কষতে গিয়ে ঘুমোতে দেরি হয়েছিল একটু। আরমান অন্য রুমে ঘুমিয়েছে, তাই রিয়ার রুমের শব্দ শুনে আবিদ ছুটে আসলো রুমে। ওকে দেখে চিনতে কষ্ট হলো না রিয়ার। ওকে ওভাবে পড়ে থাকতে দেখে তোলার জন্য আদিপ যেই না হাত বাড়িয়েছে। খবরদার, একদম ছবেন না আমাকে। কেন এভাবে ধরে এনেছেন আমাকে? আমার আব্বু কই? এতদিন পর আবারও এসবের মানে কি? কি চান? ওকে রিল্যাক্স, আগে আপনাকে তুলতে তো দিন। না, একদমই না, তুলতে হবে না আমাকে। বলুন আমাকে কেন এনেছেন এখানে? দেখুন মিস, আপনার প্রশ্নের জবাব আমার কাছেও নেই। আমাকে যেভাবে বলা হয়েছে আমি জাস্ট তেমনটাই করছি। আপনাকে উঠাতে তো দিন প্লিজ। আবারও বলছি, ধরবেন না আমাকে। কই সেই লোক? কোথায় সেই গুন্ডাটা? আমি জানি কে আমাকে ধরে এনেছে আর আব্বুকে এভাবে লুকিয়ে রেখেছে। কোথায় ও? আদিবের এবার রাগ চরম পর্যায়ে। একে তো জেদ করে মেয়েটা মাটিতেই গড়াগড়ি খাচ্ছে, তার উপর আরমানকে নিয়ে যাচ্ছে তাই বলে চলেছে। একটা জোরে শ্বাস নিয়ে জোর করিয়ে ও রিয়াকে ধরে বসিয়ে দিল। হাউ ডেয়ার ইউ! আপনি আমাকে ধরলেন কেন? বারণ করেছিলাম না আপনাকে আমি? আপনি কি করে? রিয়াপি, আরমানের গলা শুনে রিয়া চোখ বড় বড় করে দরজার দিকে তাকালো। দুহাতে ওর আব্বু কফির কবির রহমানকে জড়িয়ে দাঁড়িয়ে আছে আরমান। চোখ মুখ বাঁধা তার। ও এনে তাকে চেয়ারে বেঁধে বসিয়ে দিল, চোখটাও খুলে দিল। রিয়াকে দেখে ওনার কষ্ট বেড়ে গেছে, তবুও চোখের ইশারায় মানা করছেন কোনো কিছুরই জন্য। ইতিমধ্যে রিয়ার পায়ের বাঁধন খুলে দিয়েছে আদিব, তবে হাতের বাঁধনটা এখনো আছে। আরমান, তুমি? হ্যাঁ আমি। আমি জানতাম তুমি আমাদেরকে। আব্বু, তোমার কিছু হয়নি তো? এখন কিছু হয়নি আপনি, কিন্তু তুমি যদি আমার সাথে কোঅপারেট না করো তোমার আব্বুর অনেক কিছু হতে পারে। কবির রহমান মুখ বাঁধা অবস্থাতেই অনেক চেষ্টা করছেন কিছু বলার। আরমান দুজনকে সামনাসামনি বসিয়ে কথাগুলো বলল। আরমানের কথা শুনে রিয়া বেশ অনেকটাই ভয় পেয়ে গেছে, তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবুও সাহস জুগিয়ে বলল, আরমান, আমি জানি তুমি নির্দোষ কাউকে কোনোভাবে কষ্ট দাও না, আর আমার আব্বু কোনো দোষ করেনি। আপি, তোমার এটা জানার কথা মিথির জন্য আমি সব করতে পারি, সব। রিয়া এবার চুপসে গেল। আরমানকে চেনেও, যে ছেলেটা মিথির জন্য নিজের 8 বছরের লাইফস্টাইলকে বদলে ফেলেছিল, সবটা পাল্টে দিয়েছিল, তার পক্ষে সবই সম্ভব। একটা দীর্ঘশ্বাস ফিরে বলল, কি করতে হবে আমাকে? শুধু কিছু প্রশ্নের উত্তর দেবে। যদি বলি জানি না। তুমি জানো বলে আমি এনেছি তোমাকে, সবটা খবর নিয়েই তোমাকে এনেছে। সময়ের দাম তোমারও আছে আর আমারও। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমাকে কেন এসবে ইনভলভ করছো? কজ তুমি মিথি লাইফে ইনভলভড। প্রশ্ন আমি করবো আপি, উত্তর তুমি দিবা। ডোন্ট ট্রাই টু মেক অ্যানাদার সেন্স। নাও স্টার্ট।
4 মাস আগে মেয়েদের অ্যাক্সিডেন্টের পর কি কি হয়েছে সবটা জানতে চাই আমি। ওর লাইফের এক একটা মোমেন্টের হিসাব চাই আমার। কথাটা বলে আদিবকে ইশারা করতেই আদিব রিয়ার বাঁধন খুলে জোর করে ওকে আলাদা রুমে নিয়ে এসেও নিজে বেরিয়ে যায়। পেছনে আরমানও আসে। ওর কথা মতো চোখ বন্ধ করে 4 মাসের মিথির প্রত্যেক সেকেন্ডের হিসাব আরমানকে কষে দিল রিয়া। উপায় নেই তার। যদিও একটাবারের জন্য জান পাখিটার সাথে 4 মাসে দেখা করেনিও, তবুও জানতো কি কি হচ্ছে ওর সাথে। মাহবুব আঙ্কেল সবটা ওকে জানাতো। ওনার মতে মিথিকে সবশেষে একমাত্র ওই সামলাতে পারবে, পুরোটা বুঝিয়ে। রিয়ার কথা শুনে বড় করে হাসি দিল আরমান। নিজের হাতের 2 হাতে তালু ঘষে বলল, থ্যাঙ্কস দিয়ে তোমাকে ছোট করবো না রিয়াপি। এই বিহেভিয়ার জন্য এখন সরি বলবো না, তবে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তুমি সবার সামনেই বলবে মিথির জন্য আরমানের থেকে বেটার কেউ হবে না। আই প্রমিস ইউ দ্যাট। এরপর আদিবকে রুমে ডেকে ওর দিকে তাকিয়ে বলল, ওনাদের খুব সাবধানে বাসায় পৌঁছে দেয় আদিব, তাড়াতাড়ি আসিস, একসাথে ব্রেকফাস্ট করবো। সরি রিয়াপি, খাওয়ার জন্য আজ আর জোর করলাম না। যেদিন মিথি আমার ঘরে থাকবে তোমাকে না খেয়ে যেতে দিব না, বলে দিলাম। আদিব রিয়ার হাতের বাঁধন খুলে দিল। রিয়া এক নজর ঘৃণার দৃষ্টিতে আরমানের দিকে তাকালো। আদিব বাঁধন খুলে দিতেই বাইরে বেরিয়েই বাবাকেও দেখতে পেল। সে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। বাবাকে ধরে গটগট করে বেরিয়ে আসতো। গাড়িতে উঠে কোনো কথা বলেনি দুজন। বেশ কিছুক্ষণ পর আদিব ড্রাইভ করতে করতে বলল, দেখুন, আপনার আরমানকে যেভাবে ভাবছেন ও কিন্তু মোটেও তেমন নয়। আসলে ও আপনার ফ্রেন্ডের পরিচয় আমাদেরকে জানাতে আসবেন না, আর সে তো শুধু আপনাকে আমাদের ছেড়ে আসতে বলেছে, তার গুণকীর্তন গাইতো না। সো স্টে ইন ইউর প্রফেশন। আদিব চুপ হয়ে গেল। সত্যিটা বলেই ওকে থামিয়ে দিয়েছে মেয়েটা। চুপচাপ গাড়ি চালিয়ে ওদের বাসায় নামিয়ে দিয়ে ফিরে আসতো সে। আরমান ব্রেকফাস্ট টেবিলে খাবার সামনে নিয়ে বসে ওর জন্যই অপেক্ষা করছিল। ও আসতেই বলল, আয় খেয়ে নে, অনেক ভালো করিয়েছে। আমার খিদে নেই, তুই খেয়ে নেই। আদিবের গলা শুনে আরমান বুঝেছে ও কেঁদেছে। এটাও জানে যে ও আদিবের কান্নার একমাত্র কারণ ওকে অতিরিক্ত ভালোবাসা। আরমান এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, কি হচ্ছে রাদীপ? রিয়াপি বা ওর বাবা কিছু বলেছে তোকে? আদিব ছল চোখে বলল, আমাকে বললে আমার বিন্দুমাত্র কিছু আসতো যেত না, কিন্তু তোর মতো মানুষকে না চিনে ওরা এভাবে কেন বলে বলতো? সহ্য হয় না আমার। তুই কেন এভাবে থাকিস? ওই মেয়েটাই বা কোন অধিকারে তোর সাথে এভাবে কথা বলে? সবটা জেনেও কেন এভাবে তোকে অপমান করে? এভাবে তোর নাম। রিল্যাক্স আদিব, আমাকে ওভাবে বলাতে এতটুকু খারাপ লাগেনি আমার, বরং ভালো লাগে এটাই যে উনি মেয়ে থেকে এতটা ভালোবাসে বলে আমাকে এভাবে বলে। আদিব আরমানের কথা শুনে মাথা নিজ দিক দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ওকে ভাবনায় ডুবতে দেখে আরমান বলল, আজ বোধহয় রিয়াপির আলাপে আদিবের পেট পড়তে হয়েছে। ব্রেকফাস্ট করবে না সে, থাকতে হবে। আমার আর ঘর দরকার নেই, একবার না খেলে কিচ্ছু হবে না আমার। আদিব মাথা তুলে এক গাল হেসে বলল, ওই মেয়ের কথায় আমার হলে বদ হজমি হবে, উদরপূর্তি না। চল খাবো, চল। দুজনেই হাসতে হাসতে গলাগুলি ধরে টেবিলে বসে ব্রেকফাস্ট সেরে নিল। খাওয়া শেষে আরমান আদিবকে বলল, আজ আপুর অফিস যাব। আদিব অবাক হয়ে বলল, সত্যি? এখনই? হ্যাঁ। আন্টিকে জানিয়েছিস? না, সবটা না, জানিয়ে দেব। বেশ, তার মানে তুই আবারও? হ্যাঁ, ঠিকই ধরেছিস, বললাম তো তোকে সবটাই রাতে। হ্যাঁ, তোর সামনে প্ল্যান বুঝলাম। আগের দিনগুলোতেও তো তোর পাশে ছিলাম আমি, তবুও আমার কেন জানি মনে হয় কিছু লুকিয়েছিস তুই আমার কাছে। আরমান আদিবের দিকে এক নজর তাকিয়ে শার্টের হাতা গুছাতে গুছাতে বলল, তোকে লুকানোর কি আছে? সেটা তুই জানিস। এবার আরমান আদিবের দিকে 2 পা এগিয়ে পড়ল। বেশ, বল, কে জানতে চাস? যেটা তুই আমাকে বলিসনি। কোন বিষয়? তোকে বলিনি তোর মনে হয়? আদিব আরমানের ঘাড়ে হাত রেখে বলল, এর আগেও এই এদেরকে তুলে এনেছিলি তুই, আরো অনেককেই। তার আগের দিন অবধি সব ঠিক ছিল, তাহলে এই অল্প সময়ের ব্যবধানে কি এমন হয়েছিল যে তুই? আরমান ওকে হাত দিয়ে থামিয়ে দেয়। ঘাড়ের হাত সরিয়ে বলল, তোর চিন্তার একমাত্র কারণ আমার সেফটি, তা আমি জানি, তাই আমিও নিজের কোনো ক্ষতি হতে দেব না। ডোন্ট ওয়ারি, পুরোনো কথা ছাড়, আমি তো মুভ অন করছি। এরপর থেমে আবারও বলল,
আব্বে ইয়ার, আজ অফিস গিয়ে তোর কাঁধে যে কত ফাইল ঝোলাবো তার টেনশন কর না। আদিব বিস্ময়, সুখ, তৃপ্তি, চাপা কষ্টের গুঁড়ো গুঁড়ো পাহাড় নিয়ে তাকালো আরমানের দিকে। ওর কথাই স্পষ্ট, আজ থেকে আরমান নতুন করে আবারও লাইফ সেট করতে চলেছে। 8 বছর আগের ঘটনাকে পেছনে মুড়েছে মাস আগে যেভাবে আরমানের নতুন সত্তাকে দেখেছিল, সেটা আবারও ফিরে পাবে আদিব। আরমানের চোখের আড়ালেই 2 ফোঁটা চোখের নোনা জলে ভিজে উঠল আদিবের গাল। যেভাবে এখন আরমান সবটা ভেবেছে সেভাবেই যেন হয়, এই একটাই চাওয়া ওর। ও যেন ফিরে পায় সে সবটা, যা পেয়েও হারিয়েছিল সে সব মুহূর্তেই, যা ওর জীবনকে নতুনভাবে রাঙিয়েছিল। আজ 4 মাস পর বাবার অফিসে ঢুকলো আরমান। কেবিনে ঢুকে চারপাশটাতে চোখ বোলাচ্ছেও। ওর বাবার হাতে এই জামান ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়েছে। আফরোজ জামান চেয়েছিলেনই শুধু তার সন্তানদের সুখ, তাই রাত দিন অক্লান্ত পরিশ্রম করেই ব্যবসাকে এতদূর দাঁড় করিয়েছিলেন। আজ এতদিন পর এখানে এসে আবারও এসব কথা মনে পড়ছে আরমানের। এসেছিল এখানে প্রথমবার 6 মাস আগে, বাবার হাজারবার বলা সত্ত্বেও আসতো না ও। যদি না মিথি ওর জীবনে আসতো, ধমকা হাওয়ার মতো এসে সবটা উল্টাপাল্টা করে দিয়ে হারিয়ে গিয়েছিল। কিন্তু ওপরওয়ালা হয়তো অনেক কিছুই চায়। এবার আরমানের ওপর হয়তো কিছুটা দয়া হয়েছে তার, ভালোবাসার মানুষকে হয়তো কেড়ে নিবে না, এজন্যই ফিরিয়ে দিয়েছে। এবার আরমানও ছাড়বে না, সবটা দিয়ে আগলে রাখবে ওর ভালোবাসাকে, আপনজনকে। স্যার, আপনার জন্য কিছু আনবো, চা বা কফি? আরমান পিছনে ফিরে মাঝবয়সী এক লোককে দেখতে পেল। ও চেনে ওনাকে, উনি এদের গ্রুপের কনসালটেন্ট মিস্টার কাদের। আরমান মেকি হেসে বলল, নো নো, ইটস ওকে, ব্যস্ত হবেন না, কিছু লাগবে না আমার। আদিব আসেনি এখন? হ্যাঁ, উনি আগেই এসে আপনার কেবিন চেক করে গেছেন, মাত্র বেরিয়েছেন মিটিং শিডিউল জানতে। আসলে এমডি স্যারা এসব ডিটেলস জোগাড় করা, গুছিয়ে রাখা, হ্যান্ড ওভার, বুঝিনি তো। আরমান মাথা নিচু করে বলল, জি, অনেকটা ঝামেলা ফেললাম বুঝি আপনাদের। ওর কথায় কাদের সাহেব অবাক হলেন। উনি জানতেন ছেলেটা বদমেজাজি গুন্ডা টাইপ, তাই ভেবে রেখেছিলেন কোনোভাবে দোষ দেখিয়ে সহজেই অফিস ছাড়া করানো যাবে একে। তারপর আদিবকেও সরিয়ে নিজে রাজত্ব করবেন। ইচ্ছা করেই বাঁকা কথা বললেন ওর সাথে, কিন্তু ছেলেটা চুপচাপই রইল। আগের বার তো কাজে দেয়নি এসব ছোটখাটো প্ল্যান, তবে শখও তো কম দেয় নাই, মেন পয়েন্টে লাগিয়েছিল। এতে তো এই অল্প বয়স্ক ছোকরার ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। শুনেছিল তো এমনটাই, ও নাকি কানাডা চলে গেছে। তাহলে আবার এখানে কেন? ভাব ভঙ্গিমা দেখে বোঝাই যাচ্ছে অফিসে ঘাঁটি গাড়তেই এসেছে। মিস্টার কাদের, হ্যালো। জি জি স্যার, কিছু বলবেন? অনেক কিছুই তো বললাম, এবার আপনি বিষয়গুলো দেখুন। স্যার, আরেকবার যদি একটু বলতেন, একটু অন্যমনস্ক ছিলাম আর কি। আরমান ভ্রু কুচকে বলল, আপনার মতে এত ইম্পর্টেন্ট লোক যদি অন্য মনস্ক থাকে, কোম্পানিতে লসের সাগরে ডুববে মিস্টার কাদের। যাই হোক, অন্য মনস্কতাকে অফিস মনস্কতা রিফর্ম করুন, কেমন? আর আপাতত লাস্ট 4 মাসের এক্সপোর্ট ইম্পোর্টের সব রকমের লেনদেনের হিসাবগুলো আমার টেবিলে চাই। হোপ ইউ গট ইট। জি স্যার। ইউ মে কাম নাও। কাদের সাহেব মাথা নেড়ে চুপচাপ বেরিয়ে গেলেন। আরমান একটা টেডি স্মাইল দিয়ে টেবিলের উপর 2 হাত রেখে বলল, বয়সটা আর অভিজ্ঞতাটা আপনার থেকে কম হতে পারে, কিন্তু বুদ্ধি আর বিবেচনা এতটুকু কম না আমার। আব্বুকে অতি সহজে হাত করে রেখেছেন, এমন ভুল ধারণা নিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখে চলেছেন মিস্টার কাদের। আব্বু আপনার উদ্দেশ্য বুঝিয়ে আমাকে আরও অফিস আসতে জোরাজোরি করতাম, কিন্তু আমি তো আছি অন্য ভাবনায়। আপনার পাওয়ার অফ থিঙ্কিং যেখানে আটকাবে, আই উইল স্টার্ট ফ্রম দেয়ার। শুধু একবার মিথি আমার কাছে চলে আসুক, সবটা আমার প্ল্যান মতো মিটে যায়। আই উইল মেক শিওর যেন আপনি দুনিয়াতে জাহান্নাম দেখে যান। এর মধ্যে ফোন বেজে ওঠে আরমানের। কানাডা থেকে বাবার কল। ও অফিসে আসতেই সে খবর পৌঁছেছে তার কানে, তাই কল করেছেন। অন্য সময় হলে আগের মতোই কেটে দিত ফোন, কিন্তু সময় পাল্টেছে। মিথি সবটা পাল্টে দিয়েছে, ফিরে এসেছে ওর কাছে। 4 মাস পর এই ব্যক্তির সাথেই কথা বলবে আরমান। রিসিভ করে চোখ বন্ধ করে বলল, সরি আব্বু, সরি ফর এভরিথিং, প্লিজ চলে আসো, অনেক মিস করি তোমাকে। এখন তো প্যান্ডামিকও নাই, চলে আসো না। কাল আম্মুকে কথা দিয়েছে, আজ তোমাকেই বলছে, আমি সেরকমই হয়ে যাব যেমনটা তোমরা চাও। চলে আসো না আব্বু। আরমানের কথায় কাঁদতে লেগেছেন জামান সাহেব।
কষ্ট না খুশি, চোখ মুছে বললেন। বৌমার জন্য কি আনবো? কথাটা শুনে কলিজা কেঁপে উঠেছে আরমানের। জামান সাহেব বললেন, আমি জানি এত বড় সুখবরের কারণ মিতি ছাড়া কেউ না। তার মানে তুই ওকে খুঁজে পেয়েছিস? আমার একমাত্র ছেলের বউ হবার যোগ্যতাও ও ছাড়া কারণ নেই। বল কি আনবো? আরমান নিজেকে সামনে বলল, কবে আসছো তুমি? পরশুর ফ্লাইটই নিব। দেরি করব না, আগেরবার এজন্য অনেক কিছু হারিয়েছি। বেশ, সাবধানে এসো। তুইও সাবধানে থাকিস। বাবার সাথে কথা বলে ঠোঁটের কোণায় হাসি ফুটল আরমানে। অফিসের এতদিনের হিসাবগুলোতে চোখ বুলিয়ে গরবিলগুলো ধরে সবটা আদিবকে বুঝিয়ে দেয় ও। বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। গন্তব্য ডক্টর এমদাদুল হকের বাসা। ওখানকার হিসেব সেরে বাসায় ফেরে আরমান। আম্মু, আম্মু, আরু, কই তোমরা? বাসায় ঢোকার সময় আরমানের এমন গলার আওয়াজ শুনে মা মেয়ে দুজনে অত্যন্ত অবাক হলো। আরমান এগিয়ে এসে বলল, আম্মু জানো, আজ অফিসে আব্বুর সাথে কথা হয়েছে, পরশু ফ্লাইটে আসছে সে। মিসেস জামান ছলছল চোখে ছেলেকে দেখছেন। 4 মাস পর আবারও সেই কাঙ্ক্ষিত রূপ তার। 8 বছর পর আরমানের বাবা ফিরবে। আরমানের সাথে কথা শেষে মিস্টার জামান ওদের সাথেও কথা বলেছেন। এত খুশি কই রাখবেন মিসেস জামান? সইবে তো? তুই অফিসে গিয়েছিলি ভাইয়া? তো কই যাব? তোর মতো তো আমার মোবাইল নিয়ে পড়ে থাকলে দিন কাবার হয় না। মা মেয়ে দুজন আরমানকে জড়িয়ে ধরে কেঁদে দিল এবার। আরমান দুহাতে ওদের জড়িয়ে নিজেও দুফোঁটা চোখের পানি ছাড়ল। এই মানুষগুলোকেও নিজের কষ্টের সাথে কষ্ট দিয়েছেও, অনুতাপ তো হবেই। কাঁধের সাথে গালের পানি মুছে ওদের জড়িয়ে ধরল। বলল, কাঁদছো কেন তোমরা? বলো তো, এজন্য কি এসব করলাম? মিসেস জামান তৎক্ষণাৎ চোখের পানি মুছে বলল, না, কই কাঁদছি আমরা? এগুলো তো সুখের বর্ষণ, আনন্দ অশ্রু, জীবনের প্রাপ্তি। আরমান মায়ের চোখ মুছে দিয়ে তার দুগালে হাত রেখে বলল, তোমাকে আর আব্বুকে দেওয়া কথা আমি রাখবো আম্মু। আগের বার শুধু বলেছিলাম, তাই উপরওয়ালা হয়তো আমার কাছ থেকে তা কেড়ে নিয়েছিল। কিন্তু বিশ্বাস করো, এইবার আর তা হবে না। আমার লাইফে ঠিক তেমনটাই হবে যেমনটা তোমরা চাও। আরমানের কথায় হাসি ফুটল দুজনের মুখে। আরমান আরুর সামনের চুলে টান মেরে বলল, কেঁদেছিস তো? আরে গিয়ে দেখ চেহারার কি হাল হয়েছে, একদম পেত্নের মতো দেখাচ্ছে। তোকে বিয়ে দিতে আমার 12টা বাজবে তা বোঝাই যাচ্ছে। আরিশা কোমরে হাত দিয়ে বলল, কি আমাকে পেতনির মতো দেখতে? বিয়ের কথাও ভেবেছিস তুই ভাইয়া? কেন, তুই বুঝি ভাবিস না? তবে তোর মোবাইলে যে টুংটং করে ডেইলি গুড মর্নিং মেসেজ আসে, তার কি? হ্যাঁ, তুই চেক কর না আমার ফোন। আম্মুও জানে ওইটা আমার আলার্ম টোন, তাই না আম্মু? মিসেস জামান হেসে বললেন, হ্যাঁ, ওইটা তো আরুর অ্যালার্ম টোন। আরমান গাল ফুরিয়ে বলল, আম্মু তুমি আরুর পক্ষ নিচ্ছ? আমাকে পর করে দিলে তো এবার। একা পড়ে গেলাম তো আমি। আরিশা হেসে বলল, জানো তো আম্মু, এর মানে কি? ভাইয়া ওর টিম মেম্বার চাই, ওর পক্ষের ওকালতি করার জন্য একজনকে দরকার। কি বলো? আরিশার কথা শুনে মিসেস জামান চুপ করে গেলেন। এক ধ্যানে আরমানের দিকে তাকিয়ে আছেন উনি। আরমান মেঝের দিকে তাকিয়ে। আরিশা নিজেও চুপ। মুখ ফুসকে এই কথাটা বলা ওর একদমই উচিত হয়নি, তাও জানে। এর আগে এ ধরনের কথাই ওদের আরমানের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শুধুমাত্র ওকে মুভ অন করতে বলেছিল ওরা। পুরনো কথা মনে করে ওদের সামনেই প্রাণোচ্ছল আরমান আবারও হারিয়ে যাবে এমনটা ভয় দানা বাঁধল দুজনের মনেই। ওনাদেরকে অবাক করে দিয়েই আরমান বলে উঠল, হ্যাঁ তাও তো লাগবেই, চিন্তা করিস না। তোর ভাবিকেও খুব তাড়াতাড়ি আমার টিমে আনার ব্যবস্থা করছে। মা মেয়ের মুখে আবারও হাসি, কিন্তু আগের ঘটনাগুলো মনে পড়তেই আবারও মুখটা কালো হয়ে গেল দুজনেরই। আরমান মৃদু হেসে বলল, এত ভেবো না আম্মু, আমার উপর ভরসা রাখো। এবার আর কিচ্ছু উল্টোপাল্টা হবে না, শুধু একটু সময় লাগবে। মিসেস জামান অবাক চোখে তাকালো। আরমান সবটা খুলে বলল ওদের। ওর কথা শুনে ওরা দুজনেও একটা দীর্ঘশ্বাস ফেলল। অনেকটাই ঘটে গেছে ওর সাথে এতটুকু বয়সে। আরমান বলল, আরিশার দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না আম্মু, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমি বলছি তোমাকে। হ্যাঁ বাবা, তুই তাড়াতাড়ি সবটা ঠিক করে ওকে নিয়ে আয়, আমার ঘরটাকে ভরিয়ে দে, নিয়ে আয় ওকে। হ্যাঁ আম্মু, আর একটু সময়ের অপেক্ষা, শুধু নিয়ে আসবো ওকে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভাবিকে ওয়েলকাম করে বন্দোবস্ত কর,
ভার্সিটিতে এখন থেকে তোকে আমি ছাড়তে যাব। আরও খুশিতে ওকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে উঠল। আরমান মুগ্ধ চোখেই শুধু দেখছে ওর সুখে ওরা কতটা সুখী হয়। রিয়াদের বাসার বসার ঘরে দম মেরে বসে আছে কবির রহমান, মাহবুব আলম, রিয়া আর ওর আম্মু। গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলোতে অন্তত মিথির ভালো হবে না এমন ভালো মতোই জানেন তারা। কবির রহমানের চেহারায় শুধু অপরাধ বোধ। রিয়াকে উদ্দেশ্য করে বলেন, তুমি কি ওকে সবটা বলেছো? রিয়া মাথা নিচু করে আস্তে করে বলল, হ্যাঁ আব্বু, সবটাই বলেছি। কেন কেন বললে? দেখতাম কুল্লাটা কি করতে পারে। তুমি কেন ওকে বলতে সবকিছু? কবির রহমান এক প্রকার গর্জে উঠলেন। রিয়া জিব্বা দিয়ে ওর ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করলো, আপু, আপনি জানেন আরমান কেমন ছেলে, আর মিথির ব্যাপারেও কতটা সেন্সিটিভ, এক প্রকার সাইকো যাকে বলে। আপনাকেও যে কোনোভাবে কষ্ট দিত আমার সামনে, তা আমি কি করে দেখতাম? আমার দ্বারা তা সম্ভব হতো বলুন? তাই আমি আর দুবারও ভাবিনি ওকে সবটা বলতে। রিয়া এবার মাহবুব আলমের দিকে তাকিয়ে বলল, আর আঙ্কেল, আপনি আপনার এখানে আসার ডিসিশন এত তাড়াতাড়ি নিতে হলো কেন? 4টা মাস, আরও কয়েকদিন দেখতেন না হয়। এখানকার সব খবরাখবর কনফার্ম না করে এখানে চলে আসলেন কি করে? মাহবুব রহমান অনুতাপের স্বরে বললেন, হ্যাঁ রিয়া, দোষটা আমারই, আমি স্বীকার করছি। 2-3 জনের কাছে ওর কানাডা যাওয়ার কথা আর ওর এভাবে গায়েব হয়ে থাকা, মিথির ক্লাসও মিস যাচ্ছে, এসব ভেবে আমি এত বড় ভুলটা করে ফেলেছি। আমার দোষে তোদের ফ্যামিলিটাও এসবের ঝামেলায় পড়ছে। কবির রহমান এগিয়ে গিয়ে মাহবুবুর আলমের হাতে দুহাত ধরে বললেন, এভাবে কেন বলছো তুমি মাহবুব? মিথি তো আমারও মেয়ে। আমরা যা বলছি তা শুধুমাত্র ওর চিন্তা করেই। আমাদের ইনভলভ থাকা নিয়ে এতটুকু চিন্তা করতে হবে না তোমাকে। রিয়ার আম্মু এগিয়ে এসে বলল, জি ভাইজান, মিথি আমার কাছে রিয়ার থেকে এতটুকুও কম না, বরং আরও বেশি আদরের। যে মেয়েটার হাসির শব্দে দুবাসা সবসময় মেতে থাকতো, তার জন্য তো এমন জীবন না, এসব ডিজার্ভ করে না ও। মাহবুব আলম ছলছল চোখে বলেন, রিয়া মামুনি, এই 1 মাসে ওকে দুনিয়া থেকে আড়াল করে রেখেছিলাম। না মোবাইল, না কোথাও বেরোনো, না কাউকে বাসায় আসতে দিয়েছি। টিভিটা অবধি নষ্ট বলে সরিয়ে রেখেছি। পৃথিবীতে থেকেও ঘরবন্দি এলিয়েনের মতো রেখেছি ওকে, সবকিছু থেকে দূরে। 3 মাস এ শহরের বাইরে হসপিটাল থেকে জ্ঞান ফেরার পর ও আবারও পাখির মতো উড়তে চেয়েছিল। আমি ওকে খাঁচায় পুরে রেখে দিয়েছিলাম, কিন্তু তবুও শেষ রক্ষা করতে পারলাম না। আজ মিথি লুকিয়ে বাসা থেকে বেরিয়েছিল। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। কিন্তু রিয়া কথাটা শুনে দাঁড়িয়ে গেছে, বলল, কি? মিথি বাসার বাইরেও বেরিয়েছিল? এ কথা আপনি আমাকে এখন বলছেন? কি কি ঘটেছে ওর সাথে রাস্তায়? তার মানে কি আরমানের সাথে দেখা? আমি জানি না রিয়া কি কি ঘটেছে ওর সাথে, কিন্তু বাসায় এসে অনেক প্রশ্ন করেছে আমাকে। এই 1 মাসে শুধু সবটা দেখে ওর আম্মুকে বলতো। আমি কষ্ট পাবো বলে কিছু বলেনি আমাকে, কিন্তু কাল বাসায় ফিরে আমার কাছে সবটা জানাতে চেয়েছে ও। ওর আম্মু ওর গায়ে অবধি হাত তুলেছে, রুমে আটকে দিয়েছে। মেয়েটা আমার কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গিয়েছিল। সকালে আবার ডাক্তার ডেকে এনেছিলাম ওকে দেখাতে। আমি এ বিষয়ে কথা বলতেই তোমার কাছে এসেছিলাম। জানি তুমি ছাড়া এখন ওকে কেউ সামলাতে পারবে না, কিন্তু তোমাদের সাথে যা ঘটেছে এতে তো মনে হচ্ছে সবটা বোধহয় আমার হাতের বাইরে চলে গিয়েছে মামুনি। আরমান ওকে। মাহবুব আলম চুপ রইলেন। বেশ কিছুক্ষণ চুপ থেকে রিয়া বলল, মিথিকে সবটা জানাতে হবে আঙ্কেল। ওর কথায় উপস্থিত সকলেই আটকে গেছে। রিয়া নিজেও জানে ও অনেক ভয়ানক একটা কথা বলে ফেলেছে। আবারও বলল, হ্যাঁ, এবার ওকে সবটা জানাতেই হবে। একবার যখন ও জানতে চেয়েছে, তখন ও আর চুপ করে থাকবে না। যেভাবেই হোক সবটা জানবে, সেটা যার কাছ থেকেই হোক না কেন। আর তখন আমাদের প্রতি ওর যে অবিশ্বাস তৈরি হবে, তা ওর সেফটির জন্য একদমই ভালো হবে না। কিন্তু রিয়া, ওই গুন্ডাটা। আঙ্কেল, আরমান আর যাই করুক, মিথির কোনো ক্ষতি করবে না। আর মিথি না জানলে বিষয়গুলো আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা আমিও জানি, আপনিও ভালো মতোই জানেন যে আরমান চাইলে কিন্তু অনেক বড় সড়ো ব্লান্ডার করতেই পারতো, কিন্তু করেনি। ও যদি পাল্টে যায় তো? ব্যাস রিয়া, ওর মতো ছেলে পাল্টানোর নয়। ওর গিরগিটির রং আমরা সবাই দেখেছি।
তুমিও দেখেছো। তবে আর রইল মিথিকে সত্যিটা বলা। বলবো ওকে সবটা। ওর ভার্সিটিও এখান থেকেই কমপ্লিট করাবো। আমিও দেখে নিব ওই ছেলে কি করতে পারে। কিন্তু মাহবুব, কোনো কিন্তু নয় ভাই। আমি রিয়াকে নিয়ে এখনই আমাদের বাসায় যাচ্ছি। প্রয়োজন পড়লে রিয়া কিছুদিন ও বাসায় থাকুক। থাকবে না তুমি রিয়া? ভাই আপনি কি বলেন? কেন, সমস্যা নেই, রিয়া থাকবে ওখানে। বাবার কথা মতো লাকেজ গুছিয়ে রিয়া তাড়াতাড়ি রেডি হয়ে মাহবুব আলমের সাথে বের হলো। উদ্দেশ্য মিথিকে সবটা জানাতে ওদের বাসায় যাওয়া। না জানি ছোট বাচ্চাটা এই বয়সে এত বড় সত্যিটা মেনে নিতে পারবে কিনা। কি কি বলে মিথিকে কন্ট্রোলে রাখা যাবে তাই ও ভাবতে লাগলো। কতটা বললে মেয়েটা সহ্য করতে পারবে, সবটা শুনতে পারবে তো ও? সকালে আব্বু আর এমদাদ আঙ্কেলের কথা শুনে রুমে এসে আবারও কেঁদেছি। আম্মু এসে খাইয়ে দিয়ে গেছে। কেঁদেছিলাম সেটাও বুঝেছে। আমি শুধু ছলো ছলো চোখে তাকিয়েছিলাম তার দিকে। তারা কি করে এমনটা করতে পারে? এসবের শেষ কোথায়? এসব ভেবে ভেবে রোবটের মতো ভাতের লোকমা গিলেছি। এক পর্যায়ে কান্না পেল আমার। আমাকে এভাবে দেখে কষ্ট হচ্ছে না আম্মুর? নাকি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে? আমাকে খাওয়ানো কিছু বলে ওঠার আগেই একটা ওষুধ মুখে পুরে দিল আমার। চুপচাপ খেয়ে নিলাম। আম্মু বাইরে থেকে রক করে আবারও চলে গেল। আবার কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম থেকে উঠে গোসলটা সেরে রুমের দরজায় হাত লাগাতেই তা খুলে গেল। মানে আম্মু দরজা খুলে দিয়েছে। ড্রয়িংয়ে রিজওয়ানের সাথেই কথা বলতে লাগলাম সোফায় বসে। পাখি? দরজায় তাকিয়ে দেখি রিয়াপি দাঁড়িয়ে, পেছনে আব্বু। কতটা পাল্টে গেছে ওর চেহারা। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। একদম হাড্ডিসার দেখাচ্ছে। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। কেঁদে দিয়েছি। আপিও আমার মাথায় হাত বোলাচ্ছে আর কাঁদছে। বেশ অনেকক্ষণ পর আম্মু এসে দাঁড়ালো আমাদের পাশে। বলল, আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, শুধু কি কেঁদেই যাবে মিথি? ছাড় ওকে, ভেতরে আসতে দে। আমি চুপচাপ ওকে ছেড়ে সরে দাঁড়ালাম। আপি ভেতরে ঢুকে আমার রুমে গিয়ে বোরকা ছেড়ে ফ্রেশ হলো। সবার সাথে কুশল বিনিময় করে আমার কাছে এসে দাঁড়ালো। আমি তখনও নিজ দিকে তাকিয়ে ফোপাচ্ছিলাম। আমাকে ধরে আমার রুমে নিয়ে আসলো আপি। শুধুই দুজন আমরা। দরজা লক করে আপি কাছে এসে দাঁড়িয়েছে বুঝতেই আবার ওকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকি। আপি আমাকে ধরে নিয়ে বেডে বসালো। তোমার কান্না তো সহ্য হয় না আমার মিথি। এভাবে কাঁদতে থাকলে আমি কিন্তু থাকবো না এখানে। কষ্ট হয় না বুঝি আমার? আমি চোখটা হাতের উল্টো পিঠে মুছে মাথা তুলে আপির দিকে একবার তাকালাম। আবারও তার কোলেই মাথা রাখলাম। আপি বলল, রাগ হয়েছে নাকি অভিমান, নাকি আমাকে কষ্ট দেওয়ার ছক কষেছ? ফুপাতে ফুপাতে বললাম, কেন এতদিন আসোনি এ বাসায়? আমাকে মনে পড়েনি তোমার? হসপিটালেও যাওনি তুমি? গিয়েছিলাম হসপিটাল, অজ্ঞান ছিলে তুমি। আর বাকি কথাগুলো বলবো বলেই তো এসেছি। তোমার সব প্রশ্নের উত্তর আজ দিব মিথি, একটু রিল্যাক্স হও। অবাক হলাম অনেকটাই। চোখ মুছে একটা শুকনো ঢোক গিলে বললাম, তুমি জানো? হ্যাঁ জানি, তাই তো আসলাম জানাতে, কৈফিয়ত দিতে। কেন এই 1 মাসে আসিনি তোমার বাসায়, যোগাযোগ করিনি কেন, সবটা বলবো। শান্ত হও তুমি আগে। এর আগে বরং লাঞ্চটা করে নিই। উফ, বড্ড খিদে পেয়েছে। আমাকে টেনে এনে খাইয়ে দিল আপি। অতি কষ্টে কান্না সংবরণ করেছিলাম। কিছু খেয়েই রুমে চলে আসলাম। রিয়া আপি আব্বুর সাথে কথা বলে রুমে আসলো। আমার চোখে প্রশ্ন, আপির মুখে আশ্বাসের হাসি। ও এখন সবটা বলবে আমাকে। আমি নিজেকে সামলিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম ভয়ানক কিছু শোনার জন্য। কি ঘটেছে আমার জীবনে আজ জানবো সবটা। রিয়াপি বেডে আমার কাছে বসে আমাকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, ক্যালেন্ডার দেখেছো? কোনো ক্যালেন্ডারই বাসায় নেই। আব্বু আম্মুর ফোন খুঁজেছি অনেক, কখনোই পাইনি। বাসার টিভি অবধি চলে না এই 1 মাসে। আম্মু বলতো আমি হসপিটালে থাকতে নাকি নষ্ট হয়ে গেছে। সিচুয়েশন নিয়ে আমিও এতটা ডিপ্রেসড ছিলাম যে কোনো দিকে হুঁশ ছিল না আমার। এই 1 মাসে সারাদিন ঘরের কোণে মুখ গুজে শুধু কি হয়েছে আমার সাথে সবটা মনে করার চেষ্টা করতাম আর আম্মুকে জিজ্ঞেস করতাম। আপি বলল, হসপিটালে সেন্স আসার পর লাস্ট কি করেছিলে বলে তোমার মনে পড়েছিল? আমি মাথা তুলে আপির দিকে তাকিয়ে বললাম, সবটাই ঝাপসা আপি। আমার শুধু কলেজের র্যাগডের কথাটাই মনে আছে।
তারপর চায়নার প্যান্ডেমিক। জ্ঞান ফেরার পর জানতে পারি এদেশেও বেশ তাণ্ডব চালিয়েছে করোনা এই 3 মাসে। ওটা 3 মাস নয় মিথি, প্রায় 1.5 বছর। ওর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কি বলছে কি এসব? আপি বলল, শান্ত হও মিথি, নিজেকে প্রেশারাইজ করো না। সবটা বলবো বলেই তো এসেছি। আঙ্কেল তোমার সুস্থতার কথা ভেবেই কিন্তু আমাকে ডেকে পাঠিয়েছে। আমাকে তার কাছে ছোট হতে দিও না প্লিজ। তার মানে আমি? তোমার লাইফের বেশ কিছুটা সময়, না বেশ অনেকটা সময় তুমি হারিয়ে ফেলেছ। কাঁদতে লাগলাম। আপিকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম, কতটা কতটা আপি বলো, এই সময়ের সাথে আর কি কি হারিয়েছি আমি আপি, বলো প্লিজ বলো। আমি আমার চোখ মুছে দিয়ে বলল, কেঁদো না তুমি, তেমন কিছুই হয়নি এই কয়েক মাসে, বরং আরও ভালো কিছু পেয়েছো তুমি। আফসোস একটাই যে সেই সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি নেই তোমার কাছে। কান্না থামিয়ে আপির দিকে তাকালাম। আপি হেসে দিয়ে বলল, তুমি জানো তুমি এখন কোন ক্লাসে? আমি চুপ করে আপির হাসিটা দেখছি। আপি আমাকে জড়িয়ে ধরে বলল, আমার পাখিটা এবার অনার্স ফার্স্ট ইয়ারে 2nd সেমিস্টার। আমি এক প্রকার শকে চলে গেছি। কলেজ পেরিয়ে ভার্সিটি, আমার এইচএসসি অ্যাডমিশন টেস্ট। আমি কিছু বলে ওঠার আগে আপি বলতে লাগলো, প্যান্ডেমিকের জন্য এইচএসসি পিছিয়ে যায়, তোমাদের এইচএসসি বাতিল হয়। অটোপাস প্যান্ডেমিক কমলে 7 মাস আগে অ্যাডমিশন দিয়েছিলে তুমি। আল্লাহর ইচ্ছা আর তোমার পরিশ্রমের ফলস্বরূপ চান্স হয়ে যায় তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে, কাঙ্ক্ষিত সাবজেক্টে। তুমি এখন ফার্স্ট ইয়ার কোয়ান্টাম মেকানিক্সের স্টুডেন্ট। আপির কথায় চোখ দিয়ে পানি পড়ছে আপনা আপনি, খুশির, যেন আজ নতুন করে রেজাল্ট বেরোলো আমার। আপি বলল, 2 মাস ক্লাসও করেছো তুমি তোমার ভার্সিটিতে। এবার কষ্ট হচ্ছে আমার। না, আমি এত বড় আনন্দগুলো কিভাবে ওদের সাথে সেলিব্রেট করেছি তা মনে করতে পারছি না। না পারছি ভার্সিটির প্রথম দিনগুলো কিভাবে কাটিয়েছি তা মনে করতে। হুট করে নীলুর কথা মনে পড়ল আমার। তার মানে ও সেদিন আমার ভার্সিটি আসার কথাই বলেছিল, তাই আমার কিছু মনে ছিল না। জানো তোমার অ্যাক্সিডেন্টের পর ডাক্তার বলেছিল মাথায় চোট পাওয়ার জন্য তোমার মেমোরি লস হবে, কিন্তু ওরা ক্লিয়ারলি বলতে পারছিল না কত সময় তোমার স্মৃতি থেকে মুছে যাবে। বলেছিল 2 মাস, 2 বছর বা 10 বছরও হতে পারে। তুমি জানো না কতটা কেঁদেছিলাম আমরা সবাই, তোমাকে ছাড়া যে আমরা অসম্পূর্ণ। কি ভয় যে পেয়েছিলাম, বিশ্বাস করো তুমি আমাদের ভুলে গেলে খুব কষ্ট পেতাম আমরা, খুব। তারপর তোমার সেন্স আসার পর অবজারভেশনে ডক্টরস বুঝতে পারে খুব বেশি না, আনুমানিক 1.5 বছর বা তার বেশি কিছুটা সময় তোমার মেমোরি থেকে মুছে গেছে। আপি আমার চোখের পানি মুছিয়ে দিয়ে গালে হাত রেখে বলল, কাঁদছো কেন বলো তো? কোনো খারাপ কিছু তো না, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমি কি সত্যি ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম নাকি অন্য কিছু হয়েছিল? আমার কথায় আপি মাথা নিচু করে ফেলল। আমি বুঝলাম বড়সড় কিছুই হয়েছে। আপির হাত মুঠো করে বললাম, বলো আপি, কি হয়েছে আমার সাথে? কেন আমার সেফটির জন্য আব্বুকে পুলিশ ফোর্স অবধি এফোর্ট করতে হলো? আপি অবাক হয়ে তাকালো আমার দিকে, বলল, তুমি এটা কি করে জানো? তা বড় কথা নয়, আগে আমার প্রশ্নের উত্তর দাও। কেন আব্বু এসব করেছে? কেন বেরোতে দেয়নি আমাকে? মেমোরি লস নিয়ে কেন কিচ্ছু বলেনি আমাকে? কেনই বা আমার মেডিসিন দিয়ে সুস্থ হওয়াতেও তারা ভয় পাচ্ছেন? কেন বাসা ছেড়ে আমাকে কোথাকার সেফ জোনে পাঠানোর চিন্তা ভাবনা করছেন? কেন আপি, কেন? আপি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেরোতে দেয়নি পুলিশ ফোর্স, সেফ জোন, এইসব তোমার ভালোর জন্য ভেবেছেন তারা। সেটাই তো জানতে চাচ্ছি, আমার এত সিকিউরিটির কি দরকার? সব বাবা মাই চায় তাদের মেয়ের সিকিউরিটি। তাই বলে এতটা যেন কেউ এসে তুলে নিয়ে যাবে আমাকে? এমনটা তারা ভাবতেই পারেন। না, পারে না। বুঝতে শেখার পর থেকে তাদেরকে দেখেছি আমাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিয়েছেন। নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছি আমি সব সময়। তাহলে হুট করে কি হয়ে গেল যে এভাবে ঘর বন্দি করে রাখছেন আমায়? আমার মেমোরি লস নিয়ে জানাননি কেন? আর মেডিসিন? এই বয়সে মেমোরি লস হয়েছে জানলেই মানতে কষ্ট হতো তোমার, কষ্ট পেতে তুমি।
মেডিসিন তোমার প্রয়োজনটা ভেবেই দিয়েছেন তারা। তবে বলো, এত সব সিকিউরিটি? বললাম তো, তোমাকে নিয়ে চিন্তা করেন তারা, ভালোবাসেন তোমাকে। কিন্তু আপি কিছুটা রেগে বলল, এভাবে ওনাদের ভালোবাসাকে প্রশ্ন করতে তো কোনোদিন দেখিনি। কেন এভাবে ভাবছো তুমি? এভাবে ভাবার বিষয় নয় কি? তোমার সাথে হুট করে 2-4 জন বডিগার্ড লেগে গেলে কেমন ফিল হবে তোমার? আপি গম্ভীরভাবে বলল, কিছু কিছু সময় কিছু কিছু ঘটনা জীবন থেকে মুছে যাওয়াই ভালো। তোমার লাইফেরও এটা একটা দুঃস্বপ্ন ছিল। আজ তোমাকে সেই ঘটনা মনে করিয়ে দেওয়ার ফল ভালো হবে না কারোর জন্যই। আমি চাই তুমি সামনের দিনের কথা মনে করো। তোমার আশেপাশে শুধু ভালো মুহূর্তের ছোঁয়া এনে দেওয়ার দায়িত্ব আমাদের, মিথি। এসব আর ভেবো না প্লিজ, হাত জোর করছি তোমাকে। আপির কথার মানে বুঝলাম। তার মানে আমার জীবনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেছে, যেটা ওরা না চায় আমাকে জানাতে, না চায় আমার মনে পড়ুক। আপি আবারও বলল, দুটো চয়েস আছে তোমার, সবটা ভুলে সামনের দিনগুলো সাজিয়ে নেওয়া, নয়তো অতীতের কিছু দুঃস্বপ্ন মনে করতে গিয়ে বর্তমানকে হারানো। আমি বলছি তো তোমাকে, এক্স্যাক্টলি সবটা তুমি যেমন চাইবে তাই হবে। যদি পুরনো কথাগুলো নিয়ে এ বাসায় কিছু না বলো, আমি আঙ্কেলকে বোঝাবো, নাহলে এরা আবারও তোমার পায়ে বেরিয়ে পড়াবে মিথি, তোমার ভালোর জন্যই। কি হলো বলো, বলো মিথি, আগের লাইফটাই চাও নাকি এসব কথার জন্য নিজের স্বাধীনতা হারাতে চাও? আমি দুহাতে চোখ মুছে বললাম, যা ছিল তা অতীত। আমি তোমার সাথে, আব্বু আম্মুর সবার সাথে সেই আগের লাইফটাই লিড করতে চাই, যেখানে এতটা বাধ্যবাধকতা নেই, আটকে রাখা নেই। আপি হেসে বলল, জানতাম তুমি বুঝবে আমার কথা। আজ থেকে তুমি আবারও মুক্তভাবে বাঁচবে। শুধু একটু আমার কথা শোনো, দেখবে সবটা ঠিক আছে। আমি আপিকে জড়িয়ে ধরলাম। অনেক কথাই বলল আপি আমাকে এই 1.5 বছর নিয়ে, আমার আনন্দের কথা সব। কিন্তু কেন জানি না মনে হচ্ছে এসবের মধ্যে আমি আমার অনেক প্রিয় কিছু, ভালোবাসার কিছু হারিয়ে ফেলেছি, যদিও তেমনটা কিছু থাকার কথা না। কিছুক্ষণ পর বললাম, আপি, আমি কি খুব স্পেশাল কিছু ভুলে গেছি? স্পেশাল কাউকে হারিয়েছি? আপি আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার কাছে কিছু স্পেশাল ছিল কি না সেটা তো তুমিই জানতে, তবে তা থাকলে আমার কাছে লুকোতে না। যাই হোক, কাল থেকে তুমি ভার্সিটি যাচ্ছ উইদাউট গার্ডস আর পুলিশ। আই মেক শিওর দ্যাট। আর হ্যাঁ, আজ রাতে আমরা ভিডিও কলে আশু মালুর সাথেও কথা বলবো। খুশি হয়ে গেলাম আমি। এবার ভালো লাগছে, ভার্সিটি যাব, আশু মালুর সাথে কথা বলবো, এতে মন ভালো হয়ে গেছে আমার। বিকেলটা আব্বু আম্মু সবার সাথে বেশ ভালোভাবেই কাটিয়েছি। আপির কথা মতো কিছু জিজ্ঞাসা করিনি কাউকে, অনেকটাই ঝেড়ে ফেলেছি মাথা থেকে। ওরাও বেশ মজাতেই রেখেছে আমাকে। রিয়ার রুমের খাটের তলায় ঠুকঠুক করে কাঁপছে আদিব। আজ মিথির বাসায় কি হলো, গার্ডসদের কাছে তার ডিটেলস চেয়েছে আরমান। আদিব জানে গার্ডসদের কাজের ধরন, ওরা কোনো বিষয়ে কতটুকু গুরুত্ব দিতে পারে, তাই সব সময় আরমানের প্রতিটা অর্ডারের ডাবল ইনিশিয়েশন করেও। এমনিতেও বাসায় বসে বোর হচ্ছিল, আর আরমানের কাছে মিথির ইম্পর্টেন্স জানতো, তাই মিথির ব্যাপারে খোঁজ নিতে ও নিজেই বেরিয়ে আসে। কিন্তু মিথির বাসার চারপাশে বেশ ভালো মতো সিসি ক্যামেরা লাগানো দেখে আর সাহস পায় না ভেতরে যাবার, কোনো উপায় খোঁজার। আদিব জানে রিয়ারা যেহেতু ও বাসায় গিয়েছিল, তাহলে ওরা জানে কি হয়েছে ওখানে। আর এতদিন পর যেহেতু গিয়েছিল, তাহলে ওদের বাসায় নিশ্চয়ই আলোচনা হবে এ বিষয়ে। তাই গাড়ি ঘুরিয়ে রিয়াদের বাসার দিকে এগোতে থাকে। এখানে এসে কিছুটা অবাক হয়ও, কাল অবধি এ বাসায়ও গার্ড ছিল, আজ সবটা ফাঁকা, যেন খোলা দাওয়াতের বোর্ড ঝুলছে, এন্ট্রি ফর অল। কিছুক্ষণ ভেবে তারপর বুঝতে পারে এর কারণ আরমানের সবটা জানা শেষ, তাই ও আর ওদের নিয়ে টানা হেঁচড়া করবে না, এমনটা ওরাও বুঝে গেছে। বাসাটা একবার চক্কর দিয়ে বেলকনির সাথের দরজাটায় খোলা পায় আদিব, ব্যাস আর কি লাগে। কিন্তু সমস্যা হলো, ঘরে ঢোকার পর বুঝতে পারলো ওটা রিয়ারই ঘর ছিল। ও ঢোকার সাথে সাথেই রিয়াও ভেতরে ঢুকে পড়ে। বাসায় কিছু একটা রেখে গিয়েছিল, তাই আসে রিয়া। অতি সৌভাগ্যের জোরে হামাগুড়ি দিয়ে খাটের নিচে লুকাতে সক্ষম হয় আদিব।
রুমে ঢুকে আয়নার সামনে গিয়ে হিজাব বোরকা সেরে ওয়াশরুমে ঢুকে রিয়া। আদিব ভেবে পাচ্ছে না ও কি করে। 2 মিনিটে বাইরে বেরিয়ে আসে রিয়া। এদিকে ফ্লোরের ঠান্ডায় জমে যাচ্ছে আদিব। ঝুলে থাকা বিছানার চাদরের নিচ দিয়ে চোখ বের করতেই ওর চোখ পড়ল ফর্সা দুটো পায়ের গোড়ালির উপরের অংশে লেগে থাকা পানির কণা। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বারবার বেডের এপাশ থেকে ওপাশে হাঁটছে রিয়া। সিচুয়েশনগুলো এমন ছিল যে প্রতিবারই রিয়ার শুধু বিধ্বস্ত রূপেই দেখা মিলেছে আদিবের। আগের দিনও বাবার শোকে এলোমেলোভাবেই হসপিটালে গিয়েছিল মেয়েটা। আদিবের খুব ইচ্ছে হলো উঠে ওর সবেমাত্র ফ্রেশ হওয়া চেহারাটা দেখতে, কিন্তু আবারও পরিস্থিতির বাধা দেওয়াল। যে কাজে এসে সেটাও হচ্ছে না ভেবে মেঝেতেই মাথা ঠুকে উপর হয়ে শুয়ে পড়ে আদিব। মিথিকে ওসব কথা বলার পর চিন্তাটা কমছে না, বেড়েছে তার আইডিয়া করতে পারছে না রিয়া। মেয়েটা একটু বেশি চঞ্চল। ওকে তো ওর মতোই করে বুঝিয়েছে যাতে ও নিজেকে কোনোভাবে হেল্পলেস না ভাবে, আমাদেরও ভুল না বোঝে। কিন্তু কয়েনের আরেক পিঠও দেখেনিও। কি জানি কি হতে চলেছে সামনে। মোবাইল হাতে নিয়ে ফোন লাগায় মাহবুব আলমের ফোনে। আসসালামু আলাইকুম আঙ্কেল। রিয়ার কথা বলার ভঙ্গিমা শুনেই খাটের তলায় আদিব বুঝলো ও মিথিলার বাবার সাথে কথা বলছে। তড়িঘড়ি করে মাথা ওঠাতে গিয়ে খেলো এক বাড়ি। মাথায় হাত বোলাতে বোলাতে গাল ফুরিয়ে ওর কথা শোনায় মনোযোগী হলো। মাহবুব আলম রিয়ার কল দেখে খুশি হয়ে সোফা থেকে উঠে এসে রিসিভ করলেন। ওয়ালাইকুম আসসালাম। বলো রিয়া, বাসায় চলে গেছো কেন? আসলে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আঙ্কেল। মিথি কই? এই তো ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তোমার কল পেয়েই আমি সরে আসলাম ওখান থেকে। জানো রিয়া, তুমি ওকে কিভাবে কতটা বোঝালে আমার মাথাতেও কিছু ঢুকলো না, কিন্তু ওর এই হাসি মুখ, এটা দেখে আমার যে কি খুশি লাগছে। আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। ওকে সবটা বলাতেই আরও ভালো হয়েছে। এবার অন্তত ও আমাদের ভুল বুঝবে না বা এমন কিছু করবে না যাতে আমরা বারণ করেছি। রিয়ার কথা শুনে আদিবের মাথায় যেন রীতিমতো খাটটাই ভেঙে পড়েছে। তার উপর আকাশ কি বলেছে, এটা কি এই মেয়ে মিতিকে সবটা বলে দিয়েছে। এতে তো ওর আর আরমানের প্ল্যানের অনেকটারই 12টা বেজে গেল। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণের চেষ্টা করছে আদিব। এই মেয়ে একটু বেশি বোঝে। মিথিলার ফ্যামিলি বা কবির রহমান বা অন্য কারো মাথাতেই ওকে সবটা বলার প্ল্যান আসবে না। পারলে ওনারা আরও লুকিয়ে যাবেন। এটা এই অতিরিক্ত সব জানতা শমশের নীর মাথাতেই আসবে। ইচ্ছে তো করছে একে। আঙ্কেল, আমি সন্ধ্যায় আসছি ওই বাসায়। মিথি বলেছে আমাকেও ভার্সিটিতে যাবে, নতুন করে শুরু করবে সবটা। আর কথাগুলো বলেই রিয়া ড্রেসিং টেবিলের ফোন রেখে লাউড স্পিকার অন করে দেয়। কানের দুল চেঞ্জ করবে বলে আওয়াজ পেয়ে আদিব মাথা বের করে একটু উকি দিয়ে দেখল। মনে মনে খুশি হলো, যাক কিছু তো করলো আমার পক্ষে, আমার সুবিধার জন্য। মাহবুব আলম বললেন, কি বলছোটা কি তুমি? ও এখনই ভার্সিটি যাওয়ার কথা ভেবেছে? হ্যাঁ আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। আমি এসে আপনাকে সবটা বলছি। ওকেও আবারও বুঝিয়ে বলবো। বেশ, আসো তুমি, আমি আর একজনকে ডেকে পাঠিয়েছি। রিয়া ভ্রু কুচকে দুল রেখে মোবাইলের লাউড অফ করে কানে ধরে বলল, আরেকজন মানে কাকে আঙ্কেল? এই মেয়েটাও না একেবারে বেশি চালাক, পুরাই এক পিস। সবসময় আমার ভাবার উল্টোটাই করে। আবারও রাগ উঠল আদিবের। মেইন সময়টা এসে ওকে লাউড অফ করতে হবে। শেষ ওনার দুল পড়া। একদিন তোমার কানে যদি লকারের লক সিস্টেম দুল না পড়িয়েছি, 3 ঘন্টা যাবত তো আমিও। উইদাউট সাউন্ডের একটা 5 মারল মেঝেতে। ওপাশের কথা শুনে রিয়া বলল, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা বেশ, তুমি আসো বাসায়, দেখা হচ্ছে তাহলে। জি, আল্লাহ হাফিজ। মোবাইল রেখে চুলগুলো আস্তাতে আস্তাতে ব্যালকনিতে চলে যায় রিয়া। কিছুক্ষণ পর রুমে আসে, তবে ব্যালকনি দরজা লাগিয়ে। এবার এত শীতের মধ্যেও আদিবের ঘাম ঝরছে। একে তো রাগ, তার উপর যাওয়ার রাস্তায় এভাবে অ্যালার্ম ধরিয়ে দিল। দরজা খুললে নির্ঘাত শব্দ হবে। এই মেয়েটা পারেও। খাটের নিচে মশার সাথে মোনারাপ করতে লাগলো। চুল আসিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে রিয়া। ক্লান্ত লাগছে ওর অনেক। মিথিকে হ্যান্ডেল করাটা কি তা একমাত্র ওই জানে। হঠাৎই দরজা খোলার শব্দে চোখ মেলে ও ব্যালকনি দরজা খোলা। ধূপ করে কিছু পড়ারও শব্দ হলো। দৌড়ে গিয়েও কাউকে পেল না রিয়া।
তবে এটা বুঝলো ঠিকই যে কেউ ছিল, কিন্তু কে? কোনো মতে পালাতে পেরে আদিবের খুশি দেখে কে? তবে রিয়ার উপর রেগে আছে। আরমানকে ফোনে সবটা বললো। 2 ঘন্টা হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে আরমান বলল, এতটা রিস্ক না নিলেও পারতে তুই। যে রিয়াপি, বাপরে বাপ। যাই হোক, আমার প্ল্যানের সবটা ঠিক আছে। এমদাদ মামুকে ধরেছিলাম, টেনশন করিস না। মাহমুদ আলম কাকে ডেকেছেন আজ তারও আন্দাজ করতে পারছি আমি। কিছু করতে হবে না এখন আমাদের। আমি তো কিছু করবোই না। মাম্মিকা গুড বাই হয়ে গেছে। আদিব হেসে বলল, হ্যাঁ তা তো দেখতেই, বুঝতেই পারছি। যাই হোক, রাখছি এখন। মশার কামড় খেয়ে শরীর জ্বলছে আমার। টেক কেয়ার। ভালো থাক, বাই। কল রেখে বাঁকা হাসতো আরমান। যেমনটা চাচ্ছিল তেমনটাই হচ্ছে সবটা। পরক্ষণে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মিস্টার আলম, নিজের আশেপাশের লোকগুলোকে না চিনে তাদের সাথে হাত মেলাচ্ছেন। তাই আপনার বোকামোর জন্য মেধিকে কষ্ট পেতে দিব না আমি। সবটা আমার প্ল্যান মতোই হবে, ঠিক যেমনটা আমি চাই। সন্ধ্যায় আপি আসার আগেই কনফারেন্স কলে আশু মালুর সাথে কথা বললাম। এতদিন খবর না পেয়ে বেশ রেগেছিল ওরা। সবটা বুঝিয়ে বললাম ওদের, ঠিক যেমনটা রিয়া আপি বলেছে আর বলতে বলেছে। আমার কথা শুনে বেশ কিছুক্ষণ নীরব থেকে আশু বলল, যাওয়ার অজস্র এবার কি 3 হবে নাকি মিথি নামক এক যুদ্ধ শ্যামলদার চ্যাঞ্চু এভাবে হয়ে থাকবি? আমি হেসে দিয়ে বললাম, নো বেবস, এবার আমরা এক হব। কাল ভার্সিটি যাব, আসবি তোরাও। নো 3 নম্বর হাত। অনেক কথা আসে। আন্টি আঙ্কেলকে আমার সালাম দিস। আল্লাহ হাফিজ। ওরাও হেসে ওকে বলল। ওদের সাথে কথা বলে বেশ হালকা লাগছিল। আমি পেছন ফিরে দেখি আব্বু খুশির অশ্রুভরা চোখে তাকিয়ে আছেন আমার দিকে। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম। আব্বুও 2 হাতে জড়িয়ে ধরে আছেন। কিছুক্ষণ আগে উনি আমার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বললেন, এই কয়েকদিনের জন্য সরি, আর হবে না এমন। তুমি যা চাইবে তাই হবে মিথি। আর হ্যাঁ, আজ ডিনারে একজনকে রেখেছি, পরিচয় করাবো তোমাকে। আব্বুকে এভাবে কথা বলতে দেখে বেশ ভালো লাগছে। তবে কাকে ডেকেছে ডিনারে, কার সাথে পরিচয় করাবে আমার, এটা ভেবেই খুশি হলাম। বাসায় কেউ আসছে, আমিও বেরোবো কাল। আবারও সবটা ফিরে পেয়েছি আমি। আর কিছু চাই না আমার। যাক না কিছু মুহূর্ত জীবন থেকে। যদি তেমন কিছু হয়েও থাকে, হোক। ওরা সবাই আমার পাশে আছে তো। আপনজনদের মাঝে এভাবেই বাঁচতে চাই আমি।